আজকের ঘটনা যেটা তুমি আমাদের সাথে শেয়ার করবে সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই ঘটনাটা এমন একটা জায়গাকে কেন্দ্র করে ঘটেছিল যেই জায়গাটা আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালির খুব প্রিয় একটা জায়গা। আমি জানতে চাই একদম শুরু থেকে কি ঘটেছিল। ঘটনাটা হয়েছে 2014 সালের 9ই মে। ওই 9th মে ছিল অমাবস্যার রাত। আমরা ফ্যামিলি নিয়ে যাই দীঘা। এখনো রুম নাম্বারও আমার মনে আছে 324 অ্যান্ড 329, যেটা আমাদের বাবাদের যে রুমটা ছিল সেই রুমের যে বাথরুমের কলটা ওরা বারবার কলটা বন্ধ করছে, রিপিটেডলি কলটা খুলে যাচ্ছে। স্নান করছি, কেন জানি না আমার বারবার এটা ফিল হচ্ছিল যে আমার পিছনে কেউ আছে। ঘরের মধ্যে ঢুকে আমি অনেক কিছু অ্যাবনর্মালিটিস দেখতে পেয়েছিলাম। এই সিলিং ফ্যানের সামনে রক্তের দাগ, হোটেলটাতে কেউ নেই। তো যখন আমি লাস্টে নামছি, কেউ আমাকে পিছন দিক থেকে ধরে রেখেছে। ওদের যে কেয়ারটেকার ছিলেন উনি আমার দিকে তাকিয়ে আছেন এত অদ্ভুত দৃষ্টিতে। সাদা হোয়াইট শার্ট পরা একটা ছেলে নারকেল গাছে হাত দিয়ে স্মোক করছিল। আমি দূর থেকে দেখতে পাচ্ছি কেউ একটা গলায় হ্যাঙ্গিং হয়ে আছে। হ্যাঁ, গল্পওয়ালা, the real paranormal experience. হ্যালো স্নেহা, হ্যালো অরিত্রদা, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আজকের ঘটনা যেটা তুমি আমাদের সাথে শেয়ার করবে সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই ঘটনাটা তুমি আমাকে পাঠিয়েছিলে। আমি তোমার কাছ থেকে কিছুটা শুনেছি। আরও বেশি এক্সাইটেড কেন, কারণ এই ঘটনাটা এমন একটা জায়গাকে কেন্দ্র করে ঘটেছিল যেই জায়গাটা আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালির খুব প্রিয় একটা জায়গা। তো আমি সেই কারণেই অনেক বেশি আগ্রহী এই ঘটনাটা শোনার জন্য, কারণ কিছুদিন আগেও আমি এই জায়গাটা থেকে ঘুরে এসেছি। তো ঘটনায় যাব তার আগে তুমি আমার একটা কথা বলো, গল্প বলাতে আজকে তুমি ফার্স্ট টাইম এসেছো, একদম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড, কারণ এত দিন না, এত বছর, বেশ বহু আচ্ছা। বছর ধরে আমি তোমাকে ফলো করছি। ইভেন তোমার মতো আরও যারা রয়েছে তাদেরকে আমি ফলো করছি, বাট এখন হয়তো প্রশ্ন আসবে কেন আমি তোমাকে চুজ করলাম। আচ্ছা, বিকজ এখন তো অনেক জায়গাতেই দেখছো অনেকেই প্রেত কথা, সানডে সাসপেন্স, অনেক কিছুই আমি শুনেছি, দেখেছি। বাট আমি তোমাকে চুজ করার একটাই কারণ, তোমার বিহেভিয়ার, নেচার, আর তোমার যে চ্যানেলে এসে যারা কথা বলছে বা যারা এক্সপিরিয়েন্স শেয়ার করছে, ওটাতে আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছি। আর এর Okay. জন্য আর তোমার সাথে দেখা করতে আরও বেশি এক্সাইটেড। থ্যাংক এই ইউ সো কারণে আমি মাচ। গল্পওয়ালা চুজ করেছি। আর থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ইন ইয়োর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ, তুমি এখানে এসেছো। আর যেই যেই চ্যানেলগুলোর কথা তুমি বললে, কোথাও না কোথাও আমরা প্রত্যেকেই যারা এই জনারে কাজ করছি তাদের থেকে ইন্সপায়ার্ড হয়েই কাজ করছি। একদম একদম ঠিক আছে, একদম। তাদেরকে দেখেই আমরা শুরু করেছি, তাদের কাজ দেখে অনেক কিছু শিখেছি। তো সেই ক্ষেত্রে সেই যে প্ল্যাটফর্মের যে লেভেল, সেই জায়গায় কোথাও না কোথাও মানুষ যে সেই ক্যাটাগরিতে আমাদেরকেও, মানে স্পেসিফিক্যালি আমাকেও ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। কত বছর ধরে দেখছো গল্পওয়ালা? প্রায় 2 থেকে আড়াই বছর আগে। অনেক দিন। অনেক দিন, অনেক দিন। আমি শুনেছি তোমার বাড়িরও সবাই খুব হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ, ফলো ভীষণ করছে। ভীষণ ভীষণ। থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য। তবে এবার আমরা সরাসরি ঘটনায় যাব। আমি জানতে চাই একদম শুরু থেকে কি ঘটেছিল। আচ্ছা, ঘটনাটা শুরু থেকে বলতে গেলে এটা তোমাকে 12 বছর আগে যেতে হবে। আচ্ছা, মানে আজ থেকে প্রায় 12 বছর আগের এটা ঘটনা। 2014। 2014 সাল। আচ্ছা, তো আমরা যেমন, আমার তখন আনম্যারিড লাইফ, আমি ক্লাস 8-এ পড়ি তখন। ওকে। তো ফ্যামিলির সাথে যেমন প্রত্যেকের সময় কাটায়, আমিও কাটাতাম। স্কুল লাইফ, টিউশন, ফ্যামিলি, এটা ছিল আমার লাইফ। তো প্রত্যেক বছর যেরকম ঘুরতে যেতাম আমরা, সেরকম প্রত্যেক বছরই যাই। তো সেই বছর যেহেতু একটু প্রবলেমের জন্য আমরা ভেবেছিলাম কাছে পিঠে কোথাও একটু ওই সামার ভ্যাকেশন টাইমে একটু ঘুরে আসবো, উইকেন্ড টাইমে, মানে এরকম সময় এরকমই টাইমে, মানে এর থেকে 1 মাস আগে, মে মাস টাইমটা আমাদের পড়তো, মে জুন মাসে। তো গেছিলাম আমরা, আমাদের খুবই বিখ্যাত একজন পর্যটন কেন্দ্র বলতে পারো, দীঘা। এটা আমরা কম বেশি সবাই জানি, আর খুবই ফেমাস একটা জায়গা। প্রত্যেকটা বাঙালি গেছে। একদম, প্রত্যেকটা বাঙালির খুব প্রিয় কাছাকাছির মধ্যে ঘোরার জায়গা। তো দীঘা আজ থেকে 12 বছর আগে ফেমাস ছিল, কিন্তু সেই সময় তো ওই ওল্ড দীঘা বা নিউ দীঘা বলে এরকম স্পেসিফিক্যালি কিছু ছিল না। আচ্ছা, মানে নিউ দীঘা
বিচে স্নান করা এটা বোঝাতো। খুব ফেমাস ছিল ওল্ড দীঘাটা। তো আমরাও যেমন ফ্যামিলি নিয়ে সবাই হঠাৎই একদিন প্ল্যান করলাম যে যাব। তো মানুষ ঘুরতে যায় কেন? রিল্যাক্সেশন, রিফ্রেশ মাইন্ড, একটা পড়াশোনার বাইরে একটা আনন্দ করতে যাওয়ার জন্য। সেরকমই আমরাও ভেবেছিলাম যাব। তো আমরা টোটাল গেছিলাম 10 জন। আচ্ছা 10 জন আমরা টোটাল গেছিলাম, মানে আমি, আমার মা, বাবা, আমার বোন, আমার মেজো জেঠু, তাদের পুরো ফ্যামিলি, মানে আমার দিদি, দিদির বর, তার ননদ, এরকম করে আমরা 10 জন টোটাল গেছিলাম ঘুরতে। তো ডেটটা ছিল 9th মে, যেটা আজও আমার মনে পড়ে। মানে এখনও ইনসিডেন্টটা শুরু করার আগেই বলছি, আমি যে শুরু করছি এটাতেই এখনও আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। এতটাই খারাপ একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে, যেটার রিজনে আমি চেয়েছিলাম যে ঘুরতে গিয়ে রিল্যাক্সেশন, সেটা তো হয়নি। উল্টে আমি একটা খুব বাজে ট্রমা নিয়ে ব্যাক করেছিলাম কলকাতাতে। তো সেটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো ঘটনাটা হয়েছে 2014 সালের 9ই মে। আমরা ফ্যামিলি নিয়ে যাই দীঘা। তো যেমন নর্মালি হাওড়া থেকে আমরা ট্রেন ধরেছিলাম, সেরকম ট্রেন ধরে, সকালে ট্রেন ধরে আমরা গেছিলাম সকালবেলায় 6:50 নাগাদ, Exactly. তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা, সেটা করে 6:50, হ্যাঁ। আমরা গেছিলাম। তো যেমন 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লাগে, সেটা আমাদের লেগে গেছিলো ট্রেন লেট থাকার কারণে প্রায় 2.5 ঘন্টা লেট। আচ্ছা তো আমরা প্রায় ওখানে গিয়ে পৌঁছাই 1:30 থেকে 2 নাগাদ। আচ্ছা মে মাস মানে বুঝতে পারছো যে সূর্য মাথার ওপরে, আর এতটাই গরম ওই টাইমটা। তো দীঘাতে নামার পর অ্যাজ ইউজুয়ালি যেমন অটো ধরেছি, গাড়ি ধরে আমরা গেছি। তো ওরা ওল্ড দীঘা বিচে নামায় না, বিচের সামনে, হয়তো শুনেওছো, আদিত্যবার, একদম ওল্ড দীঘার সি বিচের সামনেই আদিত্যবার বলে একটা বারকাম রেস্টুরেন্ট আছে, যেখানে আগে ওখানেই সমস্ত স্টপ দেওয়া হতো, ওখান থেকেই সবাই হোটেল খুঁজতে বেরোতো। আচ্ছা আমরাও অ্যাজ ইউজুয়ালি ওইখানেই নেমেছিলাম। হুম, তো নামার পর থেকে হোটেল খোঁজার যেমন একটা তাগিদ চলছে, ভালো কথা। তো আমার বাবা, জেঠু, বয়স্ক মানুষরাও তো ছিলেন। এবার আমরাও তো, আমি তখন অনেকটাই ছোট, ক্লাস 8, আমার বোন ক্লাস 7, আমার দিদি ক্লাস 10, এরকম টাইপের আমাদের ছিল এনভায়রনমেন্ট। তো আদিত্যবাড়ির সামনে আমাদেরকে ওয়েট করতে বলা হয়, 2-2:30 বেজে গেছে। দেন আমার জেঠু আর বাবা হোটেল খুঁজতে বেরিয়েছিল, যে কিভাবে হোটেল পাওয়া যায় না যায়। তো প্রায় মোর দ্যান 1.5 আওয়ার তারপরে ওরা ফেরে হোটেল খুঁজে, 1.5 ঘন্টার ওপর হয়ে গেছিলো, ওরা হোটেল খুঁজতে বেরিয়েছিল। তো কোনো রকমে খুঁজে পেয়েছে। এবার আমাদেরকে লাগেজ নিয়ে, যেরকম অ্যাজ ইউজুয়ালি, মানে ওয়াকিং ডিস্টেন্স সি বিচ থেকে প্রায় মোর দ্যান 10 to 15 মিনিটস হোটেলের ডিস্টেন্স, মানে অনেকটাই ভেতরে ছিল হোটেলটা। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই প্রচণ্ড টায়ার্ড। আমরা হোটেলের আর কোনো রকম ভেরিফিকেশন করিনি কি কেমন, কোনো রকমে ঢুকতে পারলেই আমাদের হয়েছিল। তো সেই অনুযায়ী আমরা যাই। হোটেলটা লোকেটেড ছিল, তোমরা নাম হয়তো শুনেছো, ওল্ড দীঘার খুব ফেমাস একটা হোটেল কন্যাকুমারী, তারই আশেপাশে ছিল। আচ্ছা মানে হোটেলটা লোকেটেড তারই আশেপাশে। তো হোটেলের নামটা আমি বলছি না, বাট হোটেলটার মধ্যে এমন কিছু নাম যেটাতে বোঝাই যাচ্ছিল যে খুব বেশিক্ষণ হোটেলে আমরা স্টে করতে পারবো না। মানে হোটেলের নামটাই এরকম। একদম। হুম আমি যখন হোটেলটাতে যাই, কোনো রকম লোকজন তো ছিলই না, বাদই দাও, গরমকাল, একদম পড়ন্ত দুপুর এখানে গেছি। হোটেলটায় যখন ঢুকি, হোটেলটা প্রচণ্ড ওয়েল মেনটেন্ড, মানে একদম ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো ঢোকার পরে যখন সবাই চলে যায়, আমি একদম এন্ড অফ দ্য লাস্ট মোমেন্ট ঢুকেছিলাম। ঢোকার সাথে সাথে আমার না গা ছেড়ে দেয়, মানে হঠাৎ করেই অতিরিক্ত বেশি আমার শরীরে সোয়েটিং প্রবলেম হচ্ছিল। আচ্ছা তো এটার রিজন আমি বুঝতে পারছিলাম না, কিন্তু মনটা কেমন একটা করছিল, যে কারণে আমি আমার মাকে বলেছিলাম যে মা, আমার ভালো লাগছে না। তো আমার মা জানে আমি ভীষণ পরিমাণে হরর ফিল্মস বা ফিয়ার ফাইলস, আহার, যেগুলো হতো আগে আর কি, খুব দেখতাম, খুব নেশা ছিল আমার এগুলো। তো মা ভাবছে ওগুলোরই হয়তো কোনো এফেকশন আমার মধ্যে পড়ছে, ছোটো তো আমি বলছি না, আমার ঠিক ভালো লাগছে না। তো ওরা বলছে না, ফুল পেমেন্টও ওরা নিয়ে নিয়েছিল। আচ্ছা মানে অ্যাডভান্স আমি কোনো দিন দেখিনি, চেক আউটের পর বা চেক ইনের আগে কিছুটা নেয়, ওরা পুরোটা নিয়ে নেয়, পুরোটা ফুল পে আউট করে দিই আমরা। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে হোটেলে ওরা দেয় রুম,
এখনও রুম নাম্বারও আমার মনে আছে 324 অ্যান্ড 329, আচ্ছা, 324 329, এই দুটো রুম নাম্বার আমাদের একই ছিল। ফ্লোরে ছিল? একই ফ্লোর, আচ্ছা, 3rd ফ্লোর, একদম টপ ফ্লোরের কর্নার রুমে আমাদেরকে দেওয়া হয়। তো অ্যাজ ইউজুয়াল লাগেজ আমাদেরকে নিজেরাই হয়, লিফটের ব্যবস্থা ছিল না, সিঁড়ি দিয়ে আমাদের যেতে হয়। তখন তো অতটা খেয়াল করিনি, যেহেতু আমাদের ঢোকার একটা টেন্ডেন্সি ছিল যে আগে ঢুকবো, তো কোনো রকমে ঢুকেছি। ঢোকার পরে আমাদের রুমটা আছে, আমার বাবা ছেলেদের একটা রুম ছিল, মেয়েদের আর একটা রুম। তো ছেলেদের রুমটা এরকম আর মেয়েদের রুমটা মানে এরকম মুখোমুখি টাইপের রুম ছিল, বুঝেছো? তো ভালো কথা, ছেলেরা ছেলেদের রুমে, মেয়েরা মেয়েদের রুমে ঢুকে গেছে। সবাই স্নান টান যেরকম করে, তার মাঝখানে ঢুকতেই আমাদের একটা ইনসিডেন্ট হয়, যেটা আমাদের বাবাদের যে রুমটা ছিল সেই রুমের যে বাথরুমের কলটা, ওরা বারবার কলটা বন্ধ করছে, বাট কন্টিনিউয়াসলি ওরা দেখছে রিপিটেডলি কলটা খুলে যাচ্ছে। আচ্ছা, তো যার কারণে ওদের মনে হচ্ছে যে ওদের মনের ভুল হয়তো, বাট মোর দ্যান 3 টাইমসের পরে আমরা একটু ভয় পেয়েছিলাম যে ঘরটার মধ্যে কিছু তো রয়েছে, মানে সামথিং ওয়্যার দেয়ার, মানে প্রচণ্ড খারাপ একটা মানে নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে কাজ করছিল, যেটাতে তোমার রীতিমতো বাবারা যখন ছিল রীতিমতো ওদের শিভরিং হচ্ছিল, মানে নাও আমারও এখনও হচ্ছে এই কথাটা বলতে গিয়ে এখনও। তো বাবারা বললো আমাদের হোটেলটা চেঞ্জ করে দিন, মানে রুমটা চেঞ্জ করে দিন। ওরা রুমটা চেঞ্জ করে দিল, মানে করতে চাইছিল না, আমরা কোনো রকমে করেছি, মানে বাবাদের ঘরটাতে যাওয়াতে না ভীষণ দম বন্ধ টাইপের লাগছিল, মনে হচ্ছিল যেন কেউ বালিশ চাপা দিয়ে যেরকম মেরে দিলে দম আটকানো একটা ব্যাপার থাকে, আমাদের ওরকম হচ্ছিল ওদের ঘরটায়। তো ওই কলটা খুলে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে, বারবার শাওয়ার খুলছে, কল খুলছে, তো যার জন্য ওরা চেঞ্জ করে দিয়ে ওরা 323-তে শিফট করে দিল। মানে আমাদের 323, এবার 324-এ ছিলাম আমরা মেয়েরা, সবাই অ্যাজ ইউজুয়াল স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসেছে। এবার লাস্ট মোমেন্টে গেছি আমি। এবার হোটেলটার রুমটা তোমাকে বলি অরিত্রদা কেমন ছিল, একটা বিশাল বড় রুম যেরকম হয়, আর ওদের ব্যালকনি আর বাথরুম ছিল অ্যাটাচড। মানে এটা কেন বললাম, এটা তোমার মানে ইন ফিউচার যে গল্পটা বলছি আমি, সেখানে কি তোমার আসল জায়গাটা বুঝবে, আমি যেন লোকেরটা বলছি। বাথরুম আর ব্যালকনি সেম ওয়ে, শুধু মাঝখানে একটা দরজার পার্থক্য ছিল, মানে দরজাটা দিয়ে বাথরুমটা বন্ধ করার মতো যা ওয়ে ছিল, আর ব্যালকনি একদম সামান্য। আর সব থেকে বেশি যেটা হোটেলের চারপাশে কোনো হোটেল ছিল না, সামনে কন্যাকুমারী ছিল, যেহেতু আমাদের ব্যাক সাইডে থাকতে দিয়েছে, কোনো হোটেল কিন্তু ছিল না, খালি পুরো জায়গা। আর কৃষ্ণচূড়া গাছ ছিল আমাদের যে হোটেলের রুমটা, সেই রুমের পিছনে একটা কৃষ্ণচূড়া গাছ আর একটা নারকেল গাছ ছিল। আর তার থেকে আরও অনেকটা প্রায় 100 থেকে 150 মিটার দূরে ছিল একটা পোড়ো বাড়ি, মানে অনেক বছর পুরনো পুড়ে যাওয়া একটা বাড়ি ছিল, মানে বেশ কিছু বছরের পুরনো, যেখান থেকে হ্যাঁ এরকম মানে হোটেলটার পিছন দিকে অনেকটা মানে পুরনো বলতে কি পুড়ে গেছে বা কোনো কারণে জিনিসটা বন্ধ, গাছপালা জন্মে গেছে, যেটা আমাদের রুম থেকে টোটাল ভিজুয়াল ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম হোটেলটা। তো যাই হোক, আমি সবাই যেমন রিফ্রেশ হয়ে গেছে, এবার আমি ভাবছি আমাকেও যেতে হবে, কারণ আমরা লাঞ্চ করতে যাবো, অনেকটা বেলা হয়েছে, সেই অনুযায়ী আমি স্নান করতে যাই। তো যখন আমি স্নান করছি, কেন জানি না আমার বারবার এটা ফিল হচ্ছিল যে আমার পিছনে কেউ আছে, কেউ তো একজন আছে যে আমাকে নোটিস করছে, খুব ফিল হচ্ছিল। আমি জানি না, আমার ছোটো থেকে এই সিক্স সেন্সটা ভীষণ কাজ করে, কিছু একটা ধরো প্যারানর্মাল এনিথিং এলস ওখানে যদি কিছু থাকে, আমি কোনোভাবে সেটা ফিল করতে পারি, এটা আমার ছোটোর থেকে একটা ইয়ে ছিল। তো সিক্স সেন্স অনুযায়ী আমার মনে হচ্ছিলো কেউ তো একজন রয়েছে। তো যাই হোক, আমি অতটা পাত্তা না দিয়ে স্নান টান করে যেরকম ড্রেস পরে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আমার মা আমাকে বলছে, তুই গা হাত পা মুছিস নি? আমি বলছি না, কেন? মুছেছি তো, কারণ লিটারেলি আমি যে ড্রেসটা পরে বেরিয়েছি সেটা পুরো ভেজা, মনে হচ্ছিল কেউ যেন এক বালতি জল আমার গায়ে ঢেলে দিয়েছে। তুমি বুঝতে পারোনি আগে থেকে? না, ফিলই করতে পারিনি, পুরো সারা গা হাত পা আমার চুপচুপে ভেজা। আচ্ছা, মাথার চুল তো এমনিই ভেজা, স্নান করেছি, গা হাত পা পুরো ভেজা, ড্রেসটাও ভেজা ছিল। আমি একটা ব্লু কালারের সালোয়ার কামিজ পরেছিলাম, একদম লাইট স্কাই টাইপের, ওটা পুরো ভিজে গেছিলো। দেন আমি মাকে বললাম, মা আমি কিন্তু বারবার বলছি এখানে কিছু আছে, আমি কিন্তু বারবার বলছি আমার এখানে ভালো লাগছে না।
তো মা বলছে, মা তখন আমাকে কি করলো, একটা চড় মেরেছিল আমাকে সবার সামনেই, যে এই সমস্ত এই ভুতুরে কাহিনী দেখতে 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 তোর একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই জিনিসগুলো। আরও একটা বলি, ঘরের মধ্যে ঢুকে আমি অনেক কিছু অ্যাবনর্মালিটিস দেখতে পেয়েছিলাম। যেমন ধরো একটা হোটেল যেটা নিট অ্যান্ড ক্লিন হওয়ার কথা, পাখার সামনে যেখানে সিলিং ফ্যান দুটো ছিল, সেই সিলিং ফ্যানের সামনে রক্তের দাগ। কিন্তু মা বলেছিল ওটা রঙের দাগ। আমি বলছি না, এটা রক্তই। রক্তের ছিটা শুকিয়ে থাকলে যেরকম হয়, রং করার পরে ওই রক্তের দাগটা মেটেনি, ওইটা ছিল। আর একটা ছিল সুইচ বোর্ড, যেখানে সুইচ বোর্ডটা ফার্স্ট ওরা ইনস্টল করেছিল সেই জায়গাটা ভাঙা, সেটা আবার অন্য জায়গায় ইনস্টল করা হয়েছে। এরকম অনেক অ্যাবনর্মালিটিস আমার চোখে পড়ে। তো যাই হোক, আমি অতটা পাত্তা দিইনি। তো যখন ভিজে যাই, আমি আবার ড্রেস চেঞ্জ করে যেমন লাঞ্চ করতে যাই করলাম, দুপুরটা কেটে গেল। এবারে বিকেল টাইম, বিকেলবেলা চা টা খেলাম, সবাই মিলে একসাথে বসলাম, চা খেলাম। তো চা টা খাওয়ার পরে যেমন বিচে যাওয়ার প্ল্যান করি আমরা, অ্যাজ ইউজুয়াল সেটাই করেছি। সবাই ড্রেস পরলাম, রেডি হলাম। হঠাৎ করে আমার মেজদি, মানে আমার মেজো জেঠুর যে মেয়ে, সে বলছে যে আমি না যাব না। আমি বললাম কেন, সবাই তো যাওয়ার কথা, তুই কেন যাবি না? বলছে না, আমার শরীরটা ভালো লাগছে না। তখন আমি বললাম না, হোটেলে তোমাকে একা রেখে যাওয়া যাবে না, গেলে তুমি চলো, নয়তো কেউই যাব না। ওকে কোনো রকমে রাজি করালাম যে ঠিক আছে যাব। ও যেই রাজি হয়ে গেল, ঠিক তার পর মুহূর্তে আমার মেজো জেঠিমা, মানে ওর মা, ও বলছে আমি যাব না। আমি বললাম তোমার আবার কি হলো, তুমিও তো রেডি হলে। তো ও বলছে যে না, আমার না ইচ্ছে করছে না যেতে, তোরা যা ঘুরে আয়, আমি হোটেলে থাকছি। তো যেহেতু আমি জিনিসটা আগে থেকে একটু ফিল করতে পেরেছিলাম, সেহেতু বারবার আমার মনে হচ্ছিল হোটেলে কাউকে একা রেখে যাওয়া যাবে না, মানে যেটা অ্যাকচুয়ালি তার নিডস ছিল। তো কোনো রকমে মেজমাকেও রাজি করলাম। বেরোবার মুহূর্তে আমার মা বলছে আমিও যাব না, আমার যেতে ইচ্ছা করছে না, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তো তোরা যা, আমি চলে আসছি। না, সেই একই সেম কথাই আমি বলেছি, মাও রাজি হলো। এবার যখন বেরোনোর মুখে হঠাৎ করে আমার শরীর এত খারাপ করা শুরু করলো, ঠিক সেমভাবে সোয়েট করছে সারা শরীর, সেইভাবেই ঘেমে যাচ্ছি। আমি বললাম আমি যাব না, তোমরা যাও। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট গিয়ে কোনো রকমে রাজি হলো সবাই, যে যাবেই করতে করতে 6টা থেকে 8টা বেজে গেল। তো যখন সবাই, এবার আমার বোন ছিল, আমার বোন ওয়াশরুমে গেছিলো, তো আমি আর আমার দিদির যে ননদ, তারা আমরা গেছিলাম চলো হোটেলটা ঘুরে আসি, কেমন দেখে আসি। তো অরিত্রদা, মানে বললে তুমি বিশ্বাস করবে না, আমরা লিটারেলি ভয় পেয়ে গেছিলাম। হোটেলটাতে কেউ নেই। তখন কটা বাজে? 8টা থেকে 8:30। আর কেউ নেই কেন বুঝতে পারলাম, প্রত্যেকটা ঘরে ডিফারেন্ট তালা ছিল। কারণ হোটেলের রুমে আমরা জানি তালা তো একই ধরনের হবে, খুব বেশি হলেও দুটো একটা এদিক ওদিক হবে, এক একটা ঘরে এক একটা তালা ছিল। কোনো তালার কোনো সিমিলারিটি আমি পাইনি। আর প্রত্যেকটা তালাই বন্ধ, মানে 1তলা থেকে 3তলা অবধি সব বন্ধ। তা আমরা তখন অতটা বুঝিনি, ভেবেছি কেউ হয়তো নেই, হতেই পারে। তো আমরা ঘুরে ঠুরে দেখে আসার পরে আমাদের যে রুমটা ছিল 329, সেটার ঠিক পাশে একটা স্টোর রুম ছিল, যেটা থেকে খুব বাজে একটা স্মেল বেরোচ্ছিল আমরা যখন বেরোচ্ছিলাম, মানে ইঁদুর পচা বা খুব পচা টাইপের একটা কিছু গন্ধ, যেটা শুধু আমি পাচ্ছিলাম। আমি যখন বলছি যেখান থেকে এটা খুব ব্যাড স্মেল করছে, সবাই বলছে না কোনো স্মেল নেই। আমি স্মেল করছে, বাট কেউ বুঝতে পারেনি সেই স্মেলটা। আমি বারবার বলছিলাম ওখানে স্মেল করছে। প্রত্যেকেই জিনিসটাকে, আমি ছোট বলে এড়িয়ে গেছিলো জিনিসটা, পুরো ইনসিডেন্টটাই ওরা এড়িয়ে যায়। তো যাই হোক, 8:30টার মধ্যে আমরা বেরোলাম, দীঘায় সি বিচে বেরোলাম। ওখানে গিয়ে প্রচুর মজা করলাম। এবার রাত্রিবেলা ডিনার নিলাম, ঘুরে ফিরে চারিদিকে সি বিচে যেরকম ঘোরাফেরা, সবার সাথে ফটো তুললাম। তখন তো অত ফটোর যুগ ছিল না, ক্যামেরা ছিল আমাদের, ডিজিটাল ক্যামেরাগুলো যেগুলো ছিল আমার বাবার ছিল আগে। তো ওই ক্যামেরাতেই সবাই যেমন ছবি তুলেছি, বাড়ি এসে রিল ওয়াশ করবো। আমাকে একটা কথা বলো, যখন তোমরা সি বিচে ঘুরছিলে তখন যেমন তোমার জেঠিমা, তোমার মা এবং তোমার যে মেজদি, তাদের শরীর খারাপ নিয়ে কিছু বলছিল? না না না, সবাই খুব ভালোভাবে আমরা ফান করছিলাম। মানে আমাদের মধ্যে যে একটা শরীর খারাপের কাজ করছিল,
কিচ্ছু ছিল না, ওকে। কিচ্ছু না, খুবই মজা করেছি আমরা। খাওয়া দাওয়া যেরকম করলাম করতে করতে প্রায় 10টা 10:30 আমরা বললাম চলো এবার ব্যাক করা যাক হোটেলে লিটারেলি আমরা ব্যাকও করলাম। করে এবার এই যে হোটেলটা বলছি এটা না একটা এসি পার্ট আছে, একটা নন এসি পার্ট আছে। তো আমরা নন এসিতেই ছিলাম, কারণ আমাদের একটু এসিতে একজনের প্রবলেম ছিল বলে আমরা এসিটা নিইনি, আমরা নন এসিটাতেই গেছিলাম। কেন কী বৃত্তান্ত জানি না, কিন্তু নিয়েছিলাম। হোটেলে যাওয়ার পর আমরা সেদিন রাস্তা থেকেই হাক্কা নুডলস, চিলি চিকেন এরকম খাবার দাবারগুলো আমরা নিয়ে গেছি হোটেলে বসেই খাবো বলে। আচ্ছা। তো আমি যেহেতু নুডলস খেতে প্রচণ্ড ভালোবাসতাম ওই টাইমটায়, আর মা, তারপর আমার জেঠি, আমার জেঠু, বাবা, ওরা মাছ হয় না, দীঘার যে বিচে মাছ বসে, মাছ ফ্রাইটাই নিয়ে গেছিলো। আমার মা প্রচণ্ড ওই ফ্রাই, দীঘার যে সি বিচে যে ফ্রাইড ফিশগুলো থাকে ওগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই অনুযায়ী আমরা নিয়ে গেছিলাম 3-4 রকমের মাছ, নুডলস, চিলি চিকেন এইসব। তো নিচে যখন হোটেলটাতে আমরা বসে যখন খেতে বসি, মানে নুডলসটা যখন মুখে দিতে চাই, এটা মাছের আষ্টানি গন্ধ বেরোচ্ছিলো ওই নুডলসটা থেকে, মানে প্রচণ্ড। তারপরে আমি যখন পাশে আমার দিদিকে বলি তুই টেস্ট করো, বলছে না কিচ্ছু নেই, নুডলসটা শুধু আমার জন্যই নেওয়া হয়েছিল, যেহেতু আমি নুডলস খেতে ভালোবাসি, আমি ভাত খাবো না। আচ্ছা, ওই টাইমে তোমরা যখন হোটেলে গেলে তখন লোকজন ছিল? না, শুধু হোটেল স্টাফরা। হ্যাঁ, ওটাই তো ওইখানে শুধু, হ্যাঁ, 2-3 জন হোটেল স্টাফ ছিল। ওখানে ম্যানেজার সকালে আসে, উনি রাত্রে ভিজিট করে না হোটেলে। হোটেলের যে স্টাফরা ছিল 2 থেকে 3 জন ম্যাক্সিমাম। তো তারা যখন ছিল তারা অ্যালাউ করেছে বাইরের খাবার। তো নুডলসটা শুধু আমার জন্য ছিল, আর আমি নুডলস খেতে প্রচণ্ডই ভালোবাসতাম। নুডলসটা যতবার মুখের কাছে আনতে আছি ততবার একটা মাছের আষ্টানি গন্ধ বেরোচ্ছিল, কাঁচা মাছের। তো আমি অনেকজন, মানে আমার পাশে যে দিদি, বোন, সবাইকে বললাম যে নুডলসটা খা, তো আমি না খেতে পাচ্ছি না, ভীষণ গন্ধ লাগছে। তখন বলছে কই না, তো নর্মালি তো রয়েছে। কিছুতেই আমি নুডলসটা খেতে পারলাম না। তো আমি ওই নুডলসটা ধরে পুরো ফেলেই দিলাম, কিছুতেই খেতে পারলাম না। পুরো ওই রাতটা আমার ডিনার স্কিপ হয়ে গেল। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আমি তো খাচ্ছি না, আমি বসেছিলাম। এবার আমার আর ভালো লাগছিল না, বললাম আমি ওপরে যাব, আমাকে চাবি দাও। তখন মা বললো তুই একা যাবি না, একা ওপরে যাওয়ার দরকার নেই, কারণ অলরেডি তখন রাত্রির 11টা বেজে গেছে। তো আমরা তখন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনেছিলাম, যেহেতু খুব গরম, তার মধ্যে নন এসি। এবার একটু তো সবারই তেষ্টা লাগছে, চল ওপরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো। কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল কিনেছিলাম, কিনে এবার আমার বোন, আমি, আমার মেজদি আর আমার মেজদির ননদ 4 জনে মিলে একসাথে ওই 11:35 to 11:40 এর মধ্যে আমরা ওপরে উঠি, আমাদের রুমে যাই। আর মারা নিচে ডিনার করছে তখনও। তো যখন আমরা ওপরে উঠছি তখন দেখছি যে স্টাফরা ছিল তারা সবাই বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র একজন কেয়ারটেকার ওখানে ছিল। আদারওয়াইজ ওই হোটেলে আমাদের ফ্যামিলি আর ওই কেয়ারটেকার ছাড়া কেউ ছিল না, মানে কেউ না তো কেউই না। মানে একটা এন্টায়ার হোটেলে একজন কেয়ারটেকার ছাড়া কোনো স্টাফ নেই? স্টাফ তো দূর কি বাত, কোনো কাস্টমার কেউ নেই, কাস্টমারও কেউ ছিল? কেউ ছিল না, কেউ না। ওকে। পুরো ওই এন্টায়ার হোটেলে আমরা ছিলাম, আর কেউ ছিল না এই হোটেলটাতে। সেটা আমরা কি করে বুঝলাম, এবার 11:30টার সময় নিশ্চয়ই যদি হোটেলে কোনো রকম কাস্টমার থাকতো বা হোটেলে যদি কোনো রকম কোনো লোকজন থাকতো, নিশ্চয়ই তাদের ডোর বাইরে থেকে লক থাকতো না, তাদের তো লক খুলে তারা তো রুমে ঢুকবে। বাট আমরা আবার ওই জায়গাটাকে আমরা 4 জন মিলেই আর কি ওইভাবেই ঘুরতে ঘুরতে পুরো হোটেলটা উপরে উঠেছিলাম। তো তখনও দেখলাম আমি আর আমার দিদির ননদ যে, তারা যেভাবে দেখে গেছিলাম অ্যাজ ইউজুয়াল হোটেলটা সেরকমই ছিল, কোনো তালাই খোলা ছিল না, পুরো হোটেলে একটা লোক নেই। তো যাই হোক, আমরা কোনো রকম ওপরে গেলাম, তখনই একটা থমথমে পরিবেশ। আর আমি তো মানে ফার্স্ট টাইম থেকেই জিনিসটা ফিল করছি যে কিছু তো রয়েছে, কিছু একটা রয়েছে। তো যাই হোক, বলার পরে আমরা ঢুকলাম রুমে ঢোকার পরে যেমন করে বসেই গল্প টল্প করছি, মারাও সবাই ওপরে চলে আসলো, মা বাবা সবাই। ঘড়িতে প্রায় 12টা বাজে। তো তখন আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে, আমার বাবা, আমার জেঠু, আমার জামাইবাবু আর আমার দিদির মামা, ওরা 4 জন একটা ঘরে চলে গেল। তো আমরাও ন্যাচারালি যেরকম আমরা ঘরের মধ্যে
ঘুমোতে যাব। তো আমার দিদি সবাই ওয়াশ মানে বাথরুম টাথরুম করে ওয়াশরুম কমপ্লিট করে চলে আসলো। সেবার আমার দিদি গেছিলো লাস্ট। তো দিদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসার পরে ওর মধ্যে একটা আলাদা মানে দমবন্ধ ব্যাপার কাজ করছিল। ও অ্যাজ ইউজুয়ালি কিন্তু ওরকম টাইপের মেয়েই না যে এসিতে নিয়ে যাও বা চিৎকার চেঁচামেচি, ও এরকম টাইপের মেয়ে নয়। হঠাৎ করে দেখছি ও ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, আমি ওপরে যাব, আমার ভালো লাগছে না, আমার গরম লাগছে, দরজা খুলে দাও, জানলা খুলে দাও, আমি এই হোটেলে থাকবো না, এক্ষুনি এসিতে নিয়ে চলো। একটা ঘুটন টাইপের হচ্ছিল ওর ভেতরে, বলতে পারছিল না। তো 12:30 বাজে যখন আমি আমার দিদির যে হাজব্যান্ড ছিল আমি তাকে ফোন করেছিলাম যে দাদা তুমি আসো। তো ও এসে দেখছি ও লিটারেলি ঘাম হচ্ছে শরীর থেকে, খুব বাজে, মানে এতটা টাইম কিন্তু ওর কিছুই হয়নি। হঠাৎ করে ও যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো ওর এরকম একটা ঘটনা ঘটলো। তো ওকে নিয়ে আমার জামাইবাবু ছাদে চলে গেছিলো। আচ্ছা, আমাদের একদম টপ ফ্লোর, তার উপরেই ছাদ ছিল। তো ওই ছাদে চলে গেছে রাত্রি 12:30 বাজে। তখন ওরা দুজন যেমন ঘোরাঘুরি করছিল সেই মুহূর্তে আমার দিদির যে ননদ সে বলল যে আমিও যাব ছাদে, আমারও ভালো লাগছে না। তা বললাম যাও তাহলে ঘুরে আসো। আমাকে বললো তুই যাবি? আমি বললাম না, আমার যেতে ঠিক ইচ্ছে করছে না। তো যাই হোক ও ওপরে গেল। ঘড়িতে প্রায় 12:45। আমার এখন অ্যাকিউরেট কেন মনে আছে, A to Z টাইম আমি তোমাকে বলে দিতে পারবো, কারণ আজও আমি ওটা ভুলতে পারিনি। ও ওপরে যাওয়ার সাথে সাথে উইদিন 5 মিনিটস ওকে কেউ নিচে ডেকেছিল, আমার মেজো জেঠুর গলা করে, যে নিচে নাম। আমি কিন্তু দেখেছিলাম আমাদের যে দরজা ছিল, দরজার ফ্লোরের মধ্যে একটা যে ডিস্টেন্স থাকে না, একটা গ্যাপ, ওটা থেকে কেউ একটা ছায়া আসলে বোঝা যায় না। তো আমি সেই শ্যাডোটা কিন্তু দেখেছিলাম যে কেউ এসেছিল। ও যে এসেছিল আমি জানতাম না, কিন্তু কেউ এসেছিল। তো ওকে কেউ উইদিন 5 মিনিটস নিচে ডেকেছিল যে নিচে আয়, কিন্তু আদপেও কিন্তু কেউ ডাকেনি। আচ্ছা, মানে কেউ ডাকেই না, আমার জেঠু আমার বাবা কিন্তু ঘুমিয়ে পুরো কাত, ওদের কিন্তু কোনো হুঁশই নেই। এত যে ঘটনা, এত যে দরজা ধাক্কা দিয়ে এত কিছু যে হয়েছিল ওরা কিচ্ছু বুঝতে পারেনি। আচ্ছা, ওরা পুরো ঘরে ঘুমানো, কিন্তু ওকে ডেকেছিল কেউ নিচে, সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। ও নিচ দিয়ে এসে ঘুরে গেছে। বা যখন ঘড়িতে 1:01 বাজে আমি আমার মেজমাকে বললাম যে মেজমা ওদেরকে ডেকে নাও, কারণ অনেকটা রাত তো, এতটা রাতে একজন দুটো মেয়ে আনম্যারিড, একটা মানে আমার দিদির তো এখনও বিয়ে হয়নি, কিন্তু আচ্ছা, আমার দিদির ফিয়ান্সি ছিল উনি। তো ওরা ওপরে ভালো লাগে না জিনিসটা, নিচে নেমে আসতে বলো। আর দীঘা মানেই জানো যে সবাই বন্ধু, ফ্রেন্ডস, ফ্যামিলির থেকেও বেশি ফ্রেন্ডসরা গ্রুপ ওয়াইজ যায়, ড্রিঙ্ক করার একটা ব্যাপার থাকে, অনেক কিছুই দীঘাতে আমরা ছোট বড় ঘটনা শুনে থাকি। তো ওদেরকে আমি ডেকে নিয়েছিলাম। ডেকে নেওয়ার পরে 1টা বাজে ওরা নিচে আসে দাদার ঘরে, দিদিরা আমাদের ঘরে চলে আসে। তো দিদি এসেই আমাদেরকে একটা বললো ঘটনা, যেটা বলছে জানিস তো আমি না উপরে কাউকে একজন দেখলাম। বললাম কাকে দেখলি? কেউ তো নেই হোটেলে। বলছে না রে আছে, একজন সাদা হোয়াইট শার্ট পরা একটা ছেলে, যে এখনও বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে লিটারেলি। নারকেল গাছটা হোটেলের ছাদের সাথে একদম কম ডিস্টেন্সে ছিল, খুবই কম ডিস্টেন্স, মানে যাতে হাত দিলে বোঝা যায়, আচ্ছা, দাঁড়িয়ে থাকা যায়। ও দেখেছে একটা সাদা হাফ শার্ট পরা ছেলে নারকেল গাছে হাত দিয়ে স্মোক করছিল ছাদে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু কেউ দেখেনি ওটা, ওটা শুধু ওই দেখেছিল। তো যখন ও দেখেছে তখন না, ও তো ন্যাচারাল ভেবেছে জিনিসটা। ও যখন আমাকে এসে কথাটা বলে, আমি বলছি এই হোটেলে তো কেউ নেই, তুই কাকে দেখলি? কেউ নেই হোটেলে। বলছে না রে আছে। আমি বলছি না নেই, আমরা তো পুরো হোটেল ঘুরে আসলাম। আর নিচে যে কেয়ারটেকারটা তার বয়স মোর দ্যান 60 ইয়ার্স, আচ্ছা, যে কেয়ারটেকার ছিল নিচে। তো উনি তো ইয়াং, ওইভাবে পড়ে থাকবেন, একটা হাফ শার্ট পরে স্মোক করার মতো পজিশন নেই। বললো আমি দেখেছি। আমি জানি না। তো আমি পিয়ালিদিকে জিজ্ঞেস করলাম যে তুমি কি দেখেছো? বলছে না, আমি তো কাউকে এরকম দেখিনি। তো যাই হোক, বললাম ঠিক আছে ছাড়, শুয়ে পড়। তো গরম লাগছিল যেহেতু, আমার মেজমা কী করেছিল, ব্যালকনির দরজা আর জানলা, যেটা বললাম ওই বাথরুম আর একসাথে ছিল, তো জানলা আর ব্যালকনির দরজাটা খুলে দিয়েছিল। আচ্ছা, খুলে দিয়ে বেডে এসেছে যখন, তখন আমার মেজমা লিটারেলি চিৎকার করে উঠেছে। বললাম কী হলো? মানে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে অলমোস্ট,
মা, আমার বোন, আমার দিদির ননদ সবাই ঘুমিয়ে পড়েছে। জেগে আছি আমি আর আমার মেজমা। তো যখন দরজার জানলাটা খোলার সাথে সাথে মেজমা আমাকে বলছে, শোনাই আমি কাউকে দেখলাম। আমি বললাম, কাকে? তখন বলছে একটা সাদা হাফ শার্ট পরা ছেলে। সে ব্যালকনি থেকে বাথরুমের দিকে একবার গেল, বাথরুম থেকে ব্যালকনির দিকে একবার গেল, সেমভাবে আবার ব্যালকনি থেকে বাথরুমের দিকে গেল। এই 3বার, থার্ড টাইম যখন দেখলো তখন মেজমা আটকে উঠেছিল যে কি হলো, কে? আমি তখন তো কেউ নেই, আমরা তো জানি হোটেলের আশেপাশে কেউ ছিল না, তাহলে কে? তো সবাই ঘুমাচ্ছিল, আমি লিটারেলি কাউকে ডাকিও নি। তো আমি বললাম, মেজমা চুপ করে যাও, সকালটা হলে বেরিয়ে যাও। মেজমা বলছে কেউ তো আছে, আমি একটু দেখে আসি বলে ব্যালকনিতে গেছে। গিয়ে দেখছে খোলা জায়গা, পুরো খোলা ফাঁকা জমি, কোনো কিচ্ছু নেই। তো বলছে তাহলে কে ছিল? এবার আমার বোন, আমার দিদির ননদ, ওরা তো ঘুমিয়ে কাত, ওদের কোনো হুঁশ নেই। আমার মা একটু সাবকনসিয়াস মাইন্ডেই শুয়েছিল, যেহেতু বারবার করে আমি ওটা বলছিলাম। তো মাকে ডাকলাম যে মা এরকম এরকম ঘটনা। তো তখন আমরা একটু ভয় পেয়ে গেছিলাম যে কে। দিদিও সাদা হাফ শার্ট পরা একটা ছেলেকে দেখেছে, আমার মেজমাও দেখলো। আমি কিন্তু চোখে দেখিনি তাকে, মানে কোনো কিছুই আমি দেখিনি, না কোনো শ্যাডোজ না কিচ্ছু, শুধু স্মেলটা আসছিল আমার বেরোনোর সময়। ঢোকার সময় কিন্তু কোনো স্মেল ছিল না। তো আমি বললাম কোনো রকমে আজকে রাতটা আমরা কাটিয়ে নিই, তারপরে কালকে দেখছি কি করা যায়। ঘড়িতে অরিত্রদা বাজে 2:15-20 এই টাইমে ঘটনাটা ঘটেছিল। যেটা হলো, আমরা কি করলাম, টিভি চালিয়ে রেখেছিলাম, সারা রাত টিভি চলছে, টিভি চালানো, লাইট জ্বালানো। তো আমার তো নোটিসটা ছিল দরজার দিকে, আমি বারবার দরজার ওই গ্যাপটার দিকে তাকিয়েছিলাম, যদি কিছু দেখতে পাই। সেই সেম শ্যাডো, ঘড়িতে বাজে 2:35, সেম শ্যাডো। তো আমি কাউকে আর কিছু বলিনি, যে থাক ভয় পেয়ে যাবে। তো তোমার তাও যখন বাজে 3:10 তখন আমার মেজমা বলল যে আমার দাদাকে ডাক, কারণ আমাদের যে মেজমার যে দাদা, সে পৈতে নিয়েছিল, সে ব্রাহ্মণ, আর তার একটু মন্ত্র নেওয়া ছিল। বললাম তাকে ডাকো, কারণ এইভাবে থাকা সম্ভব না। তো ওদের কাউকে কিছু বলিনি, আমার জামাইবাবু আর আমার মেজমার যে দাদা তারা আসলো, এসে আমাদের সাথেই পায়ের তলা দিয়ে একসাথেই সবাই শুয়ে পড়লাম। ঘড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, আর কিছু শোনা যাচ্ছে না। এবার আমি যে বললাম প্রথমেই, যেটা পুরো বাড়ি ছিল, যেটা খুব ভিজুয়াল ছিল, আমি শুয়ে আছি যেরকম, এবার ধরো আমি এখানে শুয়ে আছি, এই ওয়েতে পুরো আমার চোখের সামনেই ওই বাড়িটা ছিল, আর কৃষ্ণচূড়া গাছটা ছিল। আমি দূর থেকে দেখতে পাচ্ছি কেউ একটা গলায় দড়ি দিয়ে হ্যাঙ্গিং হয়ে আছে। ওই বাড়িটার ভেতরে? হ্যাঁ, বাড়ির ওই ব্যালকনিটা থেকে একটা, মানে হ্যাঙ্গিং, গলায় দড়ি দিলে যেরকম হয় না, ওরকম কেউ হ্যাং করে আছে। দূর থেকে আমি জিনিসটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু তখন আমি কাউকে কিচ্ছু বলিনি, যেটা কোনো রকমভাবে আমার ইলিউশন হচ্ছে কিনা। দেন উইদিন 5 সেকেন্ডস আমি আবার তাকাই, কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তারপরে আবার সেই যেরকম শুয়ে আছি, ঠিক 15 মিনিটস পর আবার সেই একই জিনিস, ওইভাবেই একজন কেউ হ্যাং হয়ে আছে, ঝুলছে ওই বাড়িটার সামনে। যে বাড়িটার যে করিডোর, ওই করিডোরটার মধ্যে কেউ ঝুলছে, সেটা আমি আবার দেখে আমি আমার মেজমাকে ডাকি যে মেজমা ওখানে কেউ ঝুলছে। বলছে না না, কই কিচ্ছু নেই তো, তোর এটা মনের ভুল, তুই ভুল ভাবছিস, তুই ভয় পেয়ে আছিস, তুই ভুল ভাবছিস। আমি কিন্তু কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি কেউ ঝুলছে, বাট কেউ নয়। কিছুক্ষণ পরে আর ওই ভিশনটা আমি আর দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরেই দেখছি ছাদে, যেহেতু আমাদের ছাদের নিচের তলাটাতেই আমরা ছিলাম, ছাদে কেউ, মানে যেমন পাস করলে হয় না আওয়াজ হয়, এটা ফুটস্টেপের আওয়াজ হয়, তো ওরকম ফুটস্টেপের আওয়াজ হয়েছে 3 টাইমস, 3বার আওয়াজ হয়েছে। মানে কোনো একজন এখান থেকে এদিক, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক 3বার গেল। সেটার আওয়াজটাও খুব স্পষ্টভাবে আমি আর আমার মেজমা শুনতে পাই, আচ্ছা। যে কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, এরকম একটা আওয়াজ আসে।
তো তখনও সবাই ঘুমাচ্ছে, তখন অবধিও জিনিসটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল যে ঠিক আছে চলো কোনোভাবে রাত পেরোক। তো ওই আওয়াজটা শোনার পরেও আমরা চুপ করেই বসে আছি, সবাই ঘুমাচ্ছে, আমরা দুজন জাগা কন্টিনিউয়াসলি। তো আর মেজমা বলছে তুই একটু চোখ বুঝ, কারণ হয়তো তোর শরীর খারাপ করে যাবে। আল্লাহ আমি চোখ বুঝতে পারছি না, আমার চোখ বুঝলেই না একটা অদ্ভুত টাইপের ভিশন আমার সামনে আসছিল, মনে হচ্ছিল কেউ দিয়ে ঝুলছে, যেটা আমি দেখছিলাম বারবার, কেউ ঝুলছে, কেউ বলছে বাঁচাও বাঁচাও, একটা এরকম টাইপের ভিশন আমার বারবার চোখের সামনে ভাসছিল। আলাম না আমি ঘুমাবো না, চোখ বন্ধ করলে আমার সামনে এরকম একটা ইনসিডেন্ট আসছে বারবার। জেগে আছি, ঘড়িতে বাজে প্রায় 3:20। তখন আমার মা শুয়েছিল বাথরুমের দিকের দেওয়ালটাতে, মানে একটা ঘর, ব্যালকানির সাথে বাথরুমটা অ্যাটাচড। এবার ব্যালকানি আর বাথরুম বাড়ি মানে ঘর আর ব্যালকানি বাথরুমের মধ্যে একটা দেওয়াল, তো শুধু পার্টিশন, এই পাশটা বাথরুম এই পাশটা ঘর। মা শুয়েছিল বাথরুমের সাইডটায়, আমার মা। তারপরে শুয়েছিল আমার বোন, আমার মেজদির ননদ, আমি, আমার মেজমা, এইভাবে শুয়েছি। আর তলা দিয়ে আমার জামাইবাবু আর আমার মামা, এরা শুয়েছিল। আমার মা হাতটাকে দেওয়াল এইভাবে রেখেছিল, এইভাবে জাস্ট হাতটা দেওয়ালের ওপর রেখেছে। বাথরুম থেকে ধাপ 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 করে 3টে লাথি পড়েছে, আর সেটা স্পষ্ট যে ওটা বাথরুমে, কারণ আমার মা ফিল করতে পেরেছে ওই লাথিটা। হাতে যে লাথিটা পড়েছে আমার মায়ের, আমার মা ওটা ফিল করতে পেরেছিল যে বাথরুম থেকে কেউ সজোরে 3বার লাথি মেরেছে। মানে কিরকম লাথি হতে পারে, ছটপটানি লাথি হয় না, যেমন কেউ ধরো তোমার গলা টিপে ধরলে বা কোনো রকমভাবে গলায় ফাঁস আটকে গেলে বা দম আটকে গেলে বাঁচার জন্য যে লাথি হয় না, ঠিক সেরকম লাথি, দাপ 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 করে 3টে লাথি পড়ে স্টপ। আর তখনই আমরা সবাই, আর ওই লাথিটা সবাই শুনতে পেয়েছিল, মানে ওই ঘরে যারা ছিল? সবাই, ঘরে যারা Okay. ছিলাম সবাই শুনতে পেয়েছে, সবাই, প্রত্যেকে। শোনার পরে সবাই লিটারেলি সবাই উঠে পড়লো, তাড়াহুড়ো করে উঠলাম। উঠে পাশের রুমে আমার বাবা আর জেঠু শুয়েছিল, বললাম ওদের তো কোনো হুঁশই নেই, দরজা ধাক্কে আমরা মানে মরে যাচ্ছি যে দরজা খোলো আমরা বেরোবো, কোনো হুঁশ নেই। প্রায় 10-15 মিনিট পরে গিয়ে ওরা সেন্সে আসে যে দরজা খুলতে হবে বা আসতে হবে। এসে এবার আমার বাবা আমার জেঠু বলছে কে কে কী হয়েছে, আমি বলছি এরকম ব্যাপার, এবার বলো কি করব। তখন বাবা বলছে চল বেরিয়ে চল। আর আমি প্রথম থেকেই বলছিলাম, কিন্তু এবার না সবাই কিন্তু ন্যাচারাল ওয়েতেই ব্রাশ করছে, বাথরুম করছে, ড্রেস পরছে, তাদের মধ্যে যে ভয়টা কাজ করছিল না অতটা, তার থেকে বেশি করছিল আমার মধ্যে। তো সবাই লিটারেলি সবাই যেমন করে, বাথরুম টাথরুম করলো, ওয়াশরুম ইউজ সব কমপ্লিট। তখন কটা বাজে? 3:30 তো ওই ঘটনাটা ঘটলো। তখন ঘড়িতে বাজে 4:45 থেকে খুব বেশি হলেও 3:50, কারণ আমরা ডট 4টে হোটেল থেকে বেরিয়েছিলাম। ডট 4টে বাজে যখন আমরা হোটেল থেকে সবাই বেরিয়ে গেছে, তখন পুরো অন্ধকার, তখনও সানরাইজ হয়নি। আমরা সানরাইজই দেখার প্ল্যানিংয়ে ছিলাম, বাট এটা যে এইভাবে আমাদের প্ল্যান হবে আমি বুঝতে পারিনি। তো সবাই মিলে তাড়াহুড়ো করে রেডি ফেডি হয়ে যাওয়ার পরে আমার বাবাদের ঘরে আমি একটা শঙ্খ পেয়েছিলাম, বাবাদের ঘরের ড্রয়ারে, প্রায় এরম সাইজের একটা শঙ্খ ঠিক বলা ভুল, শঙ্খের মতো দেখতে, কিন্তু শামুক ঝিনুক থাকে না, এরকম চোং টাইপের একটা ছিল জিনিস, যেটার ভেতর আমি ওটা দেখিনি, কিন্তু ফার্স্টে বেরিয়ে আসার সময় আমি ড্রয়ার খুলতে গিয়ে ওইটা পাই। ওইটা পাওয়াতে যখন আমি হাতে নিই, ওইটার ভেতর থেকে একটা পোকা বেরিয়েছিল। এবার আমি ভেবেছি এটা হয়তো হতেই পারে, ন্যাচারাল, এটা শঙ্খের মধ্যে থাকতেই পারে, বাট আগে কিন্তু আমরা ওটা কেউ নোটিস করিনি, এতক্ষণ আমরা ছিলাম যে। তো ওটা ওর জায়গাতে রেখে দিয়ে আমরা বেরিয়ে আসি। এখন গুটগুটে অন্ধকার পুরো হোটেল, একটা লাইট নেই। আমরা যেমন তুমি দেখবে ন্যাচারাল ওয়েতে আমরা যখন কোনো হোটেলে যাই, করিডোরে লাইট জ্বলবেই, রুমসের লাইট যতই বন্ধ থাক, করিডোরের লাইট ওরা কিন্তু জ্বালানো রাখবেই, কোনো হোটেল গুটগুটে অন্ধকার করে না, ওরা টোটাল অন্ধকার করেছিল। আর ওই 9th মে ছিল অমাবস্যার রাত, আর ঘোর অমাবস্যা ছিল, একটা খুব খারাপ অমাবস্যা পড়েছিল ওই দিনকে।
জানি না ওর জন্যই ঘটনাটা ঘটেছে কি না, কিন্তু যখন বেরিয়ে আসছি সবাই বেরিয়ে গেছে, আমি কিছুতেই নামতে পারছি না। মানে 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 হচ্ছে তোমার সিঁড়ি থেকে যে নামবো, সিঁড়ি থেকে নামতে যাচ্ছি, আমাকে মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ টেনে ধরে রেখেছে, কিছুতেই আমি নামতে পারছিলাম না। সবাই কিন্তু নেমে গেছে, সবাই কন্টিনিউয়াসলি বলছে তুই নাম। আমি সবার লাস্টেই নেমেছি, কারণ আমার একটা ভয় ছিল যে আমার যাই হোক হয়ে যাক, আমার ফ্যামিলির যেন কিছু না হয়। কারণ আমি প্রথম থেকেই জিনিসটা বুঝতে পারছিলাম কিন্তু যে কিছু এখানে আছে। ওরা নেমে ক্লাস যাচ্ছে। 8-এ পড়তে তুমি, তোমার হ্যাঁ, মাইন্ডে তখন এই জিনিসটা কাজ আমার করেছে? এটা ছোট থেকেই, মানে প্রথম কথা তো সিক্স সেন্স, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটাই ছিল যে আমার ফ্যামিলির কিছু যাতে না হয়, আমার যাই হোক হয়ে যাক। যার জন্য আমি সবার লাস্টে নামছিলাম। তো যখন আমি লাস্টে নামছি, কেউ আমাকে পিছন দিক থেকে ধরে রেখেছে। তো আমার বোনরা, আমার দিদিরা সবাই নেমে গেছিলো, আমার মেজো জেঠু শুধু আমার সাথে ছিল, আমাকে নামাচ্ছে। একা তো ছেড়ে দিয়ে যেতে পারবে না। আমি বলছি আমি কিন্তু নামতে পারছি না, আমাকে কেউ আটকে দিচ্ছে। তখন মেজো জেঠু কী করেছে, উপরে উঠে গিয়ে আমার পিছনে দাঁড়িয়ে বলছে এবার তুই নাম। তারপরে আমি নামতে পেরেছি। যখন মেজো জেঠু আমার ব্যাকে গিয়ে দাঁড়ায়, আমি যখন নামতে বলে তখন আমি নেমেছি। এবার যখন নামছি তখনও গা ভার, মানে নামতে একটা মানুষের 3 তলা থেকে 1 তলায় নামতে কি পরিশ্রম হয়। আর তখন তো একদম ক্লাস 8, মানে একদম বাচ্চা, দৌড়াবো আমি। ওই নামতেই আমার 15 মিনিটস টাইম লেগেছিল, শুধু গা ভার হয়ে যাচ্ছে। একটা সিঁড়ি থেকে একটা সিঁড়িতে যে স্টেপ আউট করবো আমি সেটা পারছিলাম না। তবুও মেজো জেঠু কোনো রকমে নামিয়ে নেমেছি। যখন ওদের যে কেয়ারটেকার ছিলেন, উনি আমার দিকে তাকিয়ে আছেন এত অদ্ভুত দৃষ্টিতে যে বেঁচে ফিরলাম কী করে। মানে হয় না যে একটা, ধরো ওনারা জানতেন কিন্তু যে এরকম কোনো কিছু হতে পারে, ওটার জন্য ওনারা তৈরি ছিলেন। যদি না থাকতেন তাহলে ওনারা আমাদেরকে ওই রুম সাজেস্ট করতেন না, বা ওই জায়গা পরে যখন আমরা অনেক কিছু জানতে পারি। তো উনি আমাদের দিকে এমন করে তাকিয়ে আছেন যে একটা অদ্ভুত দৃষ্টিতে, যে কেন, কিন্তু ভাব কী করে, কীভাবে, এরমভাবে আমার দিকে তাকিয়েছিলেন। তো কোনো রকমে আমরা বেরোই ওখান থেকে। দেন দেখি কেউ নেই হোটেলে, শুধু উনি। তারপরও যখন আমি আর আমার মেজো জেঠু পাশের যে কন্যাকুমারী হোটেল বললাম, ওই হোটেলের সিঁড়িতে বসি, দেন আমরা হোটেলের নামটা পড়তে পারি। যখন হোটেলের নামটা পড়ি তখন আমাদের মানে যা ভয় ছিল তার আরও 4 ডবল ভয় বেড়ে গেছিল। হোটেলটার মধ্যে নামের মধ্যেই আছে যে তোমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারবে না, খুব কিছুক্ষণের জন্য তোমরা হচ্ছে এখানকার গেস্ট। যাই হোক, গেলাম, সানরাইজ দেখলাম। হোটেল সি বিচে গিয়ে যা হয়েছে সবটা আমাদের মাইন্ড থেকে বেরিয়ে গেল, কিচ্ছু আর মনে ছিল না, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। আমরা ঘুরলাম, সানরাইজ দেখলাম। সানরাইজ দেখে যখন ফিরছি, আগে দেখবে বোল্ডার ছিল না, কিন্তু আগে একটা ওই পিচের এরকম থাম্বা মতো করা ছিল ওল্ড দীঘায়, এরকম বড় বড় চটা টাইপের, ওরকম টাইপের ছিল। এবার ওই জায়গাটা না স্লিপারি, কিন্তু একদম শুকনো, সমুদ্রের জল তত অব্দি আসেনি তখন। আমার মেজো মা নামতে যাচ্ছিল, দাম করে পড়ে গিয়ে নিচে পড়ে গেছে ওখান থেকে। তো আমি বললাম তুমি কি স্লিপ করলে? বলছে না, আমাকে কেউ ধাক্কা মারলো। বললাম ধাক্কা মারলো? কে তোমাকে ধাক্কা মারবে? বলছে আমাকে কেউ পুশ করেছে, কেউ ধাক্কা মেরেছে বলে আমি পড়ে গেছি ওইভাবে। যদিও উনি স্লিপ করতেন তাহলে উনি এইভাবে পড়তেন, মানে সামনের দিক থেকে, বাট উনি কিন্তু উবুদ হয়ে পড়েছেন। মানে ব্যাকে কেউ যদি খুব জোরে ফোর্স করে তাকে প্রেশার করে ঠেলে তবে গিয়ে উনি ওইভাবে পড়তে পারে, ওইভাবে পড়ে গেছিল। পায়ে চোট পেয়েছে ন্যাচারালি, যেরকম হয়। তখনও আমার মনের মধ্যে ওটা কাজ করছে যে আমরা কি কোনো রকমভাবে এমন জায়গায় চলে গেলাম যেটা কোনোদিনই আমাদের পিছন ছাড়বে না। একটা মনের মধ্যে আমার কাজ করেই যাচ্ছিল ব্যাপারটা নিয়ে। তো অ্যাজ ইউজুয়ালি চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, 10টার পর হোটেলে গেছি, আবার ব্যাক করেছি। 4টে থেকে 10টা আমরা রাস্তাতেই, আমরা কিন্তু আর হোটেল যাইনি। 10টার সময় জানি লোকজন আসবে, তো 10টার সময় অ্যাজ ইউজুয়াল ম্যানেজার এসেছিলেন। তো আমরা ম্যানেজারকে সমস্ত ডিটেলটা বলি। উনি আমাদেরকে বলছেন আপনারা হচ্ছেন
মানে চিটিংবাজ, আপনারা হচ্ছেন ধাপ্পাবাজ, আপনারা ইচ্ছা করে। আমি বলছি, দেখুন আপনার হোটেলে আমরা থাকতে এসেছি, আমরা আপনার হোটেলে বদনাম করতে আসিনি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তখন উনি বললেন, আপনারা যদি ছেড়ে দিতে চান ছেড়ে দিতে পারেন, কিন্তু পয়সা কোনো ফেরত যাবে না, কোনো পয়সাই ফেরত দেওয়া হবে না। আমরা সেটাতেও রাজি হয়েছিলাম, কিন্তু যেহেতু আমার বাবা অ্যাকচুয়ালি পিডাব্লিউডি, নাম শুনেছো তোমরা, পিডাব্লিউডিতে আমার বাবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ছিল। আমার বাবার কাছে একটা আই কার্ড ছিল পিডাব্লিউডি। আমার বাবা সেই কার্ডটা শো করেছিল যে আমি কিন্তু ওখানে কাজ করি, আমি ওখানে ওয়াকেবল একজন ম্যান, তোমাকে কিছু টাকা হলেও আমাদেরকে দিতে হবে, কারণ তোমাদের হোটেলের প্রবলেম। বলছে এত লোক আসে। তখন আমার বাবা বলছে, এত লোক আসে যখন তোমার হোটেলে লোক কই? একটা রুম আমাকে দেখাও যেখানে যে তোমার লোক রয়েছে, কোনো কাস্টমার, কোনো রকম কেউ কিছু রয়েছে। তুমি সারা হোটেলটা একজন 60 বছর বয়স্ক ভদ্রলোকের ওপরে তুমি ছেড়ে দিয়ে চলে গেছো। কোনো রকম যদি আমাদের কোনো প্রবলেম হতো তখন কে দেখতো? তো উনি চুপ ছিলেন, উনি আর কিছু বলেননি। উনি হাফ পেমেন্ট আমাদেরকে রিটার্ন করেন, বাকি টাকা চলে গেছে। এবারে যখন আমরা ওপরে যাই, আমাদের লিটারালি সবারই ভয় লাগছে, এটা একটা ঘটনা আমরা রাতে কাটিয়ে এসেছি। গেছি, তখন আরও একটা ইনসিডেন্ট ঘটে ওখানে। আচ্ছা, দিনের বেলায়? হ্যাঁ, দিনের বেলাতে হয়। সবাই যেমন লাগেজ প্যাক করছে, সবাই যেমন ফ্রেশ হচ্ছে, আমি কোনো কিছুই করছি না, আমি এক জায়গাতেই বসা, কারণ আমি অ্যাকচুয়ালি ওখানে মুভমেন্টটা খুব ইজিলি করতে পারছিলাম না। তো ঘন্টাখানেক সময় নিল, সবাই ফ্রেশ হয়ে আমরা হোটেল খুঁজতে বেরোবো। হোটেল খুঁজতে কি বেরোবো, আমরা যখন রেডি হচ্ছিলাম, আমার জেঠু আর আমার বাবা ফার্স্টে রেডি হয়ে ওরা বেরোচ্ছে হোটেল খুঁজতে। তো আমি ওদেরকে বলছি, তোমাদের হোটেল আমি আর যাবো না, এবার আমরা বেরোবো, আমরাই হোটেল ডিসাইড করবো। তোরা বলছে তোরা বস, এবার দেখে শুনেই নেব, রোডের ওপর নেব। ঘুরতে আদিত্যবার যেটা বললাম, যেখানে আমরা ফার্স্ট ওয়েট করছিলাম, তার সামনাসামনি একটা রাস্তায়, একদম রাস্তার উপরে 2 থেকে 3টে হোটেল ছেড়ে আমার বাবার একটা হোটেল বুক করে। হোটেলটার নাম গ্রিন লাইন। আচ্ছা, খুবই ভালো হোটেল ছিল, মানে দুর্ধর্ষণার ফেসিলিটি ছিল। তো ওই হোটেলটাতে আমরা গেলাম, মানে ওখানেই যাওয়ার প্ল্যান হলো, ওখানেই ওরা সব বুকিং করে আসলো। এবার আমাদের যে আগের হোটেলটা, ওখানে আমরা প্যাকিং করে নিয়ে যখন বেরোবো, আমরা চেক করি, দেখবে যে কিছু ফেলে গেলাম কি না হোটেলের মধ্যে, কারণ আমরা তো আর কোনো দিনও এখানে কিছু ফেলে গেলেও হয়তো আর ফিরে আসতাম না, তাও চেক করছিলাম। তো সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি আর আমার মেজমা লাস্ট বেরোচ্ছিলাম। তখন যে আমাদের যে বেডটায় শুয়েছিলাম আমাদের রুমে, ওই বেডটা এইভাবে তুলেছিলাম, বেডের যে গদিটা ওইটা তুলেছি, যখন আমি স্পষ্ট দেখেছি ওখানে এতটা মতো রক্তের দাগ। এবার আমার মেজমা আমি দিয়েছি, আমি মেজমা রক্তের দাগ। এবার মেজমা বলছে কিসের রক্তের দাগ? আমি তুমি তোলো ওটা। তোলার পরে দেখছি রক্তের দাগ না, আমরা আরশোলা জেনারেলি তুমি কত বড় দেখেছো? হ্যাঁ, একটা আরশোলার সাইজ তুমি জেনারেলি কত বড় দেখেছো? এইটুকু ম্যাক্সিমাম একটা আরশোলা, এরকম টাইপের। যখন ওটা তোলে, রক্তের দাগ তো ছিল না, আরশোলাটা ছিল এত বড়। কি বলছো তুমি? ঠিক যতটা রক্তের দাগের জায়গাটা, ওখানে এত বড় একটা আরশোলা। ওটা জাস্ট কোনো রকমে ফ্লাই করে জানলা দিয়ে বেরিয়ে কৃষ্ণচূড়া গাছের ওপর গিয়ে বসেছিল। আরশোলা এত বড়, ঠিক যতটা পরিমাণ রক্তের দাগ, অ্যাজ ইউজুয়াল সেই সেম ওয়ে, সেম সাইজ। আরশোলা উড়েছিল তো, ও ফ্লাই করেছে, ও পুরো উড়ে গিয়ে, না ও উড়ে গিয়ে কৃষ্ণচূড়া গাছ যেটা বললাম সামনে, ভেতরটা না কেঁপে উঠলো। মানে আমি এতক্ষণ ঘটনাটা শুনে আমার এরকম কিছু ফিল এইটা হয়নি। হচ্ছিল লাস্ট ইনসিডেন্টটা, মানে ওটা উড়ে গিয়ে জাস্ট কৃষ্ণচূড়া গাছের উপর গিয়ে বসেছে, আর এটা আমি দেখেছি সম্পূর্ণটা। তো তারপরে মেয়ে বলছে তুই বেরো, তুই চল। অ্যাকচুয়ালি ওখানে টার্গেট করেছিল আমাকে, ওর টার্গেটটাই ছিল, আমার কোনো খারাপ টার্গেট কিন্তু ছিল না। যারই যেটা ছিল না কেন, সেটা খারাপ কিন্তু ছিল না। ওনার কিছু জানান দেওয়া ছিল, যেটা উনি আমাকে ইন ফিউচারে অনেক বেশি বাজেভাবে করেছে। আচ্ছা, অনেক ওটা আরও রিলে গেলে বুঝতে পারবে। বেরিয়ে আসছি যখন, আমরা যখন ওই যে বলছিলাম না, এটা স্টোর রুম, সেই স্টোর রুমটা থেকে আবার সেই একই স্মেল, একই রকম স্মেল। আমি তখন আবার মেজমাকে বললাম, মেজমা আবার সেই গন্ধ বেরোচ্ছে, কাঁচা মাছ,
পচা এই সমস্ত গন্ধ বেরোচ্ছে। মেজমা বলছে তুই বেরিয়ে চ, তুই আগে এখান থেকে বেরো। আমি কোনো রকমে ওখান থেকে সবাইকে নিয়ে আমরা বেরিয়ে যাই হোটেলটা থেকে। গিয়ে এবার অ্যাজ ইউজুয়াল গ্রিন লাইনে যেরকম আমরা গেছি, গিয়ে পৌঁছানোর পর ওখানে যে ম্যানেজার স্টাফ বলছে কোন হোটেলে ছিলেন। তখন আমরা হোটেলটার নাম নিই যে এই হোটেলে ছিলাম। বলছে কবে এসছেন? আলাম কালকে 9th মে। আমরা 10th মেতে ওখানে গেছি। বলছে আপনারা কি পাগল? তখন বাবা বলছে কেন এ কথা বলছেন কেন? বলছে কেন গেছেন ওই হোটেলে? বলে যেমন হোটেল ঠিক করতে যাই তেমনই গেছি। বলছে আপনি জানেন ওখানে কি হয়েছিল? বলছে হোটেল নিয়েছি, জানার তো কথা না কি হয়েছে না হয়েছে, কিন্তু কালকে আমাদের একটা খুব খারাপ রাত কেটেছে, সেটা তো আপনাকে আমরা বুকিং করার সময় পুরো জিনিসটা ডিটেলে শেয়ার করলাম। তখন আমাকে দেখায়, তখন ওই ভদ্রলোক বলছে উনি কে? আমার বাবা বললেন আমার বড় মেয়ে হয়। তখন আমাকে বলছে তুমি কি ফিল করেছিলে? আইলাম এরকম হোটেলে যাওয়ার পর থেকেই না আঙ্কেল আমার গা খুব ভার হচ্ছিল, কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা আছে, এরকম অনেক কিছু আমরা দেখেছি। তখন আমার বাবাকে বলছে, জেঠুকে বাবাকে বলছে আপনারা জানেন ওখানে কি হয়েছে? তখন বলছে না, জানার তো কথা না। বলছে আজ থেকে 7 বছর আগে ওই হোটেলে একটা হয়েছিল। আচ্ছা, ওই হোটেলের 329 নম্বর রুমে একটা আচ্ছা, তার মানে এই কেসটা ওখানকার আদার্স হোটেলের লোকজন জানে? সবাই জানে। আচ্ছা, হোটেলটা 7 বছর বন্ধ ছিল, কেস চলছিল। হোটেলটা বন্ধ ছিল, ওকে। 7 বছর হোটেলটা বন্ধ ছিল, 7 বছর হোটেলটার কেসও চলছিল, যেহেতু কেস ছিল। আর হোটেলের লোক ওখানে জড়িতই ছিল, সেটা হয়তো ওনারা বলেননি, বাট ওই যে বললাম আমি একটা ইন ফিউচার এমন একটা গিয়েছিলাম, বলো, ওখান বলো থেকে তারপর। সবই আমি জানতে পারবো। তো ওই হোটেলের লোকেরা ওর মধ্যে ইনক্লুডেড ছিল, ওরা এই ক্রাইমটার সঙ্গে। যাই হোক, হোটেলটা নিয়ে কেস চলছিল। 7 বছর পর হোটেলটা ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমরাই ছিলাম ওদের ফার্স্ট কাস্টমার, মানে যেদিন হোটেলটা ওপেন হয়েছে তার পর দিনই আমরা গেছি। 8th মে ওরা হোটেল ওপেন করেছে, 9th মে আমরা ওখানে প্রবেশ করেছি ফার্স্ট। তখন আমার বাবা বলছে কিসের? বলছে ওখানে একটা ছেলেকে murder করা হয়েছিল, কলেজ বয়, ওরা সব বন্ধু বান্ধব নিয়েই এসেছিলো। তো ওখানে মার্ডার হয়েছে শুনেছি, এটুকু, এর বেশি আমরা কিছু জানি না। 329 নম্বর রুমে ছেলেটাকে মার্ডার করা হয়েছে, এতটুকুই আমাদের মধ্যে জানা যাওয়া ছিল। এবার হোটেলে উঠেছি। এবার যেহেতু ওইখানের জিনিসটা আমি কাটাতে পারছিলাম না, যে ওই হোটেলে যা যা ইনসিডেন্ট ঘটেছিল সেটা কন্টিনিউয়াসলি আমাকে হন্ট করছিল, তো এখানে এসেও সেই জিনিসটাই হচ্ছিল। বারবার মনে হচ্ছিল কিছু আছে কিছু আছে, কারোর কিন্তু এই ফিলটা হচ্ছিল না। সবাই এই হোটেলে চলে আসার পর সবাই নর্মাল হয়ে গেছিলো, বাট আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। শুধু বারবার মনে হচ্ছে কেউ আছে যে আমাকে কিছু বলতে চাইছে, যেটা আমি বুঝতে পারছি না বা আমি তাকে দেখতে পাচ্ছি না। এবারে ন্যাচারালি আমাদের যেরকম হয়, আমরা ঘুরতে গেছি, চল হয়ে গেছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ভুলে যা। আমরা ঘুরছি ফিরছি সবই করছি। আমাদের 4 দিনের ট্যুর ছিল। 8th মেতে আমরা 9th মেতে আমরা ট্রেনে উঠি, আমরা পৌঁছাই 9th মে। 10th মে 11th মে 12th মেতেই আমাদের ব্যাক করার কথা রাতের ট্রেনে। তো 9th মে তো ওইভাবেই কেটে গেল। 10th মে আমরা হোটেলে গেলাম। সেদিন আর অতটা আমরা, যেহেতু এতটা বেশি আমাদের ওপর দিয়ে জার্নি গেছে, এতটা বেশি আমরা টায়ার্ড ছিলাম, ওই দিনটা আমরা রেস্ট করি হোটেলেই। তো তার পরের দিন নেক্সট ডে 11th অফ মে, তো সেদিনকে আমরা উদয়পুর বিচ, তাজপুর বিচ, ওগুলো তো খুব ফেমাস ওখানকার, সাইট সিইং করতে গেলাম। তো আমার বাবার একটা আর্জেন্ট কাজ পড়ে যায়। আমার বাবা আমাদের সাথেই ফেরার কথা, কিন্তু আমার বাবার অফিস থেকে একটা আর্জেন্ট কাজ পড়ে যায়, তার জন্য আমার বাবাকে সেদিন সেই মুহূর্তেই ফিরতে হতো। তো বাবার যে ক্যামেরাটা ছিল, আমার বাবার বললাম যে এটা ডিজিটাল একটা ক্যামেরা, যেটা থেকে আমরা ছবি তুলছিলাম, কারণ তখন তো অতটা ফোনের চল ছিল না আমাদের। তো অ্যান্ড্রয়েডও মনে হয় তখন ছিল না, আজ থেকে প্রায় 12-14 বছর আগে অ্যান্ড্রয়েডও সেভাবে আসেনি। তখন সবে গ্যালাক্সি ওয়াই এইসব হতে পারে মোবাইলগুলো ওইরকম। বেরিয়েছিল। হ্যাঁ, তো ওই তখন তো সবারই কিপ্যাড সিস্টেম, তখন ক্যামেরা আর কোথায়, আমরা এই ক্যামেরাতেই ফটো তুলেছি। তো বাবা আমাকে ক্যামেরাটা নেহাত আমার হাতে দিয়ে বললো যে তুই ক্যামেরাটা রাখ, বাকি বাড়িতে গিয়ে আমি দেখে নেবো। এবার আমার বাবা ফিরে আসে, একাই ফিরে আসেন, আমরা ছিলাম বাকি। ক্যামেরাতে প্রচুর ফটো তুলি, প্রচুর।
মানে ঘুরতে গেলে যেরকম হয়, এইভাবে দীঘা থেকে আমাদের 3টে দিন কেটে গেল, ঘুরলাম ফিরলাম মজা করলাম। বাট আমার কিন্তু কন্টিনিউয়াসলি ফিল হচ্ছে কেউ আমার সাথে আছে, আচ্ছা। কন্টিনিউয়াসলি মনে হচ্ছে সামওয়ান উইথ মি। মানে যখন থেকে আমি বাড়ি আসছি, বাড়ি যাচ্ছি, যে কোনো টাইম আমার সাথে কেউ আছে, কিন্তু আমি কাউকে আর প্রকাশ করিনি, যেহেতু সবাই একটা ভয় পাচ্ছে। তো যাই হোক, আমরা 12th মেতে আমরা বাড়ি ফিরলাম, সব পরিবারে বাড়ি ফিরে চলে আসলাম। আসার পরে এখনও মানে যে 9th মে ছিল থার্সডে, বৃহস্পতিবার ছিল ওই দিনটা, যেদিন এই ঘটনাটা ঘটে বৃহস্পতিবার ছিল। তো এইবার বাড়ি আমরা ফিরে আসি যেরকম অ্যাজ ইউজুয়াল, শুক্র শনি রবিবার ব্যাক করলাম, কারণ সোমবার থেকে আবার বাবার অফিস টফিস চালু হবে, ওই অনুযায়ী আমরা গেছি। তো ফিরে আসার পরে ন্যাচারাল ছিলাম, নর্মাল, কোনো প্রবলেম ছিল না। বাট ওই ফিলিংটা হচ্ছে কেউ আছে কেউ আছে কেউ আছে। তো ওটা আমার না নেচারের সাথে হ্যাবিচুয়েট হয়ে গেছিলো, ঠিক আছে চলো আছে থাক, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেন যখন নেক্সট থার্সডে আসে মানে 16th মে, সেদিন রাত্রিবেলা আমার লাইফের মানে সব থেকে বড়, খারাপ বলো বা যাই বলো, নাইটমেয়ার ওটা ছিল আমার সেই দিনটা, সেই রাতটা, বৃহস্পতিবার। কি হয়েছিল? 16th মে রাত্রিবেলা আমি অ্যাজ ইউজুয়াল যেমন ঘুমালাম, ঘুমানোর পরে সবাই যেমন ঘুমিয়ে পড়েছে, এবার মিড নাইট, আমি তো অতটা সেন্সে ছিলাম না, ঘুমাচ্ছি। আমার একটা স্বপ্ন আসে, যেই স্বপ্নে আমি দেখতে পাচ্ছিলাম যে একটা সাদা হাফ শার্ট পরা একটা ছেলে, চশমা চোখে, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। স্বপ্নটা আসছে, এটা কিন্তু টোটালটা যেটা বলছি, এটা টোটালটাই আমার ড্রিম, এগুলো কিন্তু কোনো ট্রু ইনসিডেন্ট নয়। এটা আমার এসছে ড্রিমে, স্বপ্নে আমার এটা এসছে যে ঘুরতে গেছে, ব্যাচেলার লাইফে যেরকম যায়। ছেলেটা ছিল কলেজ টপার, হোয়াইট শার্ট পরা যে ছেলেটা, তার নামও জানি না, তার ফেসও আমি ক্লিয়ার দেখতে পাইনি, তার চাপ দাড়ি, ওই চশমা পরা, হোয়াইট হাফ শার্ট, হালকা একটা দেখা যাচ্ছিল। বন্ধুদের সাথে দীঘায় ঘুরতে এসছে, সে ছিল কলেজ টপার। বন্ধুদের সাথে ঘুরে টুরে, সি বিচ থেকে ঘুরে টুরে এসে ওই হোটেলে উঠেছে। হোটেলটাও দেখতে পাচ্ছ? রুম ঠুম সমেত সমস্ত, ওই 324 আর 329, ওগুলো আমার কাছে কিন্তু বারবার স্বপ্নে ফোকাসড হচ্ছিল। মানে এমনভাবেই আমি স্বপ্নটা দেখেছি যেন আমাকে মনে হচ্ছে আমাকে কেউ স্বপ্নটা দেখাচ্ছে। স্বপ্নটা মানে এমনভাবেই আমি দেখছি, মনে হচ্ছে আমাকে কেউ কিন্তু দেখাচ্ছে জিনিসটা। দেখছি যেমন আমরা নর্মাল ওয়েতে স্বপ্ন দেখি সেরকম না, 324টা হাইলাইটেড হচ্ছে স্বপ্নে, 329টা হাইলাইটেড হচ্ছে, প্রত্যেকটা ঘড়ির টাইম হাইলাইটেড হচ্ছিল আমার স্বপ্নে, ঠিক 324 আর 329। ওরাও টোটাল 10 জনই গেছিল। আচ্ছা। ওরাও টোটাল 10 জনই কিন্তু গেছিল ঘুরতে। কলেজ টপ করেছে ছেলেটা, প্লাস ছেলেটার বার্থডে ছিল, তো ওরা ওই জন্য সেলিব্রেট করতে দীঘায় গেছে। ভালো কথা, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট ওরা সন্ধেবেলায় ঠিক একই রকমভাবে ওরা সি বিচে যাচ্ছে। তার মাঝখানে এই যে হোয়াইট হাফ শার্ট পরা যে ছেলেটা বলছি, যাকে ঘিরে এত কাণ্ড, সে বলছে আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। এবার তুমি রিলেট করতে পারবে যে আমরা যখন গেছিলাম ঠিক ওই একই ইনসিডেন্ট কিন্তু বারে বারে আমাদের সাথে হচ্ছিল, যে আমরা যাব না, আমাদের শরীর ভালো নেই। ছেলেটার সাথেও তাই হয়েছিল, ও বারবার বলছিল আমি যাব না, আমার শরীরটা ভালো নেই, তোরা যা, আমি হোটেলে রেস্ট করব। ওর বন্ধুবান্ধবরা নারাজ, না যেতে তোমাকে হবেই, এরকম একটা ব্যাপার। ওকে টানতে টানতে নিয়ে যায়, ও সি বিচে যায়। যাওয়ার পরে যেমন বন্ধুবান্ধবরা আনন্দ করে, ফটো তোলে, সব করছিল, ওরা যেরকম করছিল। তারপরে যখন ঠিক ঘড়িতে দেখাচ্ছে হাইলাইটেড হয়ে যে 10টা, ওরা বলছে ব্যাক করব। তুমি আমার ড্রিমটার সাথে আমার ইনসিডেন্টটা টোটাল রিলেট করতে পারবে। আমরাও 10টার সময় কাম ব্যাক করেছিলাম কিন্তু হোটেলে, ওরাও ঠিক 10টাতেই ব্যাক করছে। সেম ছেলেটাও নুডলস খেতে প্রচণ্ড ভালোবাসতো, আচ্ছা। আর ওরাও কিন্তু সেই নুডলসই নিয়েছিল, মাছ, নুডলস, ড্রিঙ্ক নিয়েছিল কিছু, যেমন অ্যালকোহল খায় বন্ধুরা মিলে যেমন করে, নিয়ে এসছে। নিয়ে আসার পরে
ওই সেম পজিশন, যেই পজিশনে আমি বসা ছিলাম, সেম পজিশনে ছেলেটাও ওই জায়গায় নুডলসের প্লেটটা নিয়ে বসেছে, নুডলসটা খাবে বলে। সেম জিনিস, সেম থিং। ঠিক 10:35 ছেলেটা নিচ থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে উপরে উঠেছে। সেম জিনিস আমার কাছে, যে শুধু ঘটনাটা ঘটছে তা নয়, কিন্তু টাইম আর ইনসিডেন্ট দুটোই আমার কাছে ফোকাসড হচ্ছে, যার জন্য আমি বলছি এটা কিন্তু স্বপ্ন আমি দেখছি না, আমাকে কেউ দেখাচ্ছিল যে জিনিসটা হয়েছে। সেম টাইম 10:35 ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ওপরে চলে গেল। ওর বন্ধু বান্ধবরাও ওদের সাথে উঠে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিচে ওরা খাবে বলে। আর ছেলেটা ড্রিঙ্ক করতো না, মানে যেরকম হয় আর কি, একটা ড্রিঙ্ক না, ওর শুধু স্মোকিংয়ের নেশা ছিল। তো ওরা অ্যাজ ইউজুয়াল গেছে, গিয়ে ওরা ড্রিঙ্ক করেছে, ছেলেটাকে ফোর্সফুলি ড্রিঙ্ক করিয়েছে। ড্রিঙ্ক বলতে অ্যালকোহল, মানে হুইস্কি না, বিয়ার টাইপের একটা খাইয়ে দিয়েছে। খাইয়ে টাইয়ে দেওয়ার পরে ওরাও মজমস্তি করতে করতে ওপরে ছাদে উঠেছে। ছাদে উঠে তুমি মনে করে দেখো, আমি তোমাকে একটু আগে বলেছিলাম আমার দিদি নারকেল গাছে একজন সাদা হাফ শার্ট পরা সিগারেট খোঁজ খাচ্ছিল, অ্যাজ ইউজুয়াল সেম টাইম সেম পজিশনে ও ওইখানেই নারকেল গাছে এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে স্মোক করছিল, যেটা আমার দিদি দেখেছিল। সেম থিং, সেম জিনিস। আনন্দ করেছে, ফিরেছে। এবার আমি দেখতে পাচ্ছি কিছু ছেলে নিচে চলে এসছে, মানে আমাদের রুমটায়, ওই 324 নম্বর রুমটায়। আর ওরা যেহেতু ওভার ড্রাঙ্ক ছিল, যার জন্য ওরা স্নান করতে ঢুকেছিল ওই কলে। বারবার বলছিলাম কল খুলে যাচ্ছিল যে ব্যাপারটা, ওরা কল খুলে কন্টিনিউয়াসলি স্নান করে কলটা খোলাই ছিল, কল আর বন্ধ করে, নেশার ঘরে যেটা হয়। তো ওরা দরজা বন্ধ করে যেরকম করেছে। এবার ঠিক ঘড়িতে রাত্রির যখন আমি বললাম ওই 2:35 এরকম টাইম, 2:50 এরকম, ওই যে হ্যাঙ্গিং যে জায়গাটা, ও দেখছি ওর বন্ধুদেরকে বলছে, মানে ভয় দেখাচ্ছে, এটা ইয়ার্কির মাধ্যমে, ভাই ওখানে কিছু ঝুলছে, ভাই ওখানে কেউ ঝুলে আছে দেখ। তোর বন্ধুরা বলছে কি ভয় দেখাচ্ছিস, বলে যা ওখানে, এটা হয় বন্ধুদের মধ্যে, দেখ ওখানে কেউ ঝুলছে, যা যদি গিয়ে দেখতে পারিস তোদেরকে এই টাকা দেবো। কিন্তু তখন কিন্তু ওটা হন্টেড হাউস টাইপের ছিল না, ওটা কিন্তু একটা বাড়ি, যেমন আমাদের হয় কালারফুল বাড়ি, সেরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি, আলো জ্বলছে সমস্ত কিছু। কিন্তু ওরা আর কি বন্ধুদের মধ্যে ইয়ার্কি মারছিল। তো ওরা ইয়ার্কি ঠাট্টা মারতে মারতে হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি পিছন দিক থেকে ছেলেটাকে কেউ শিকল হয় দেখেছো, এরকম চেন দিয়ে গাড়ি বাঁধে বা সাইকেল বাঁধার যে চেন হয় লোহার, ওই চেন দিয়ে গলা থেকে টান মেরেছে পিছন দিক। যে ছেলেটা সিগারেট খাচ্ছিল, হ্যাঁ, ওই হোয়াইট হাফ শার্ট পরা যে টপার বয়, ওকে এরমভাবে টান দিয়েছে পিছন দিক থেকে। এর পিছন দিক থেকে টান দিতে কোনো রকম ওটাকে ছাড়িয়ে, ঠিক ঘড়িতে যখন বাজে ওরকম 3:10-15, ওই যে ফ্লোরে বললাম ছাদে রুফটপে কেউ দৌড়াচ্ছিল, ছেলেটাও বারবার ওইভাবে 3বার দৌড়েছে। আর সেই আওয়াজটাই আমরা কিন্তু পেয়েছিলাম সেদিন। আচ্ছা, মানে ও 3বারই দৌড়েছে, 3বার দৌড়েই নিচে নেমে গেছে, মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। ওই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার ব্যাপারটা বললাম, ওটা হচ্ছে ওরা যখন ওই ঢুকেছিল, ওইটাও আমি দেখেছিলাম যে শ্যাডোটা এসছিল। তো ওই যখন নেমে গেল, ওই আওয়াজটা হলো 3বার, তারপর ও নেমে গেল। নেমে যাওয়ার পর ও আমাদের 329 ওই রুমটাতেই ওর ছিল, ও ঢুকে দরজা দিয়ে দিয়েছিল, দরজা বাঁচতে চাইলে যেরকম হয়। তো লিটারেলি ও দরজা ধাক্কেছে, দরজা করেছে, কোনো রকমে দরজা খোলেনি, দরজা ভেঙেছে। এবার একটা তুমি কথা বলো, একটা দরজা ভাঙলে তার আওয়াজ হোটেলের কেউ পায়নি। একটা দরজা ভাঙলে বা একটা চিৎকার চেঁচামেচি বা দরজা ধাক্কালে আপসে পাশের ঘরের সবাই জানতে পারে, তা ওখানে কেউ ছিল না। এটা একটা মনে আমার প্রশ্ন ছিল। তো দরজা ভেঙে ঢুকেছে, আর অ্যাজ ইউজুয়াল দরজাটা ভাঙাও ছিল, ওটা নতুন দরজা লাগানো ছিল। আর আমরা যখন ওই রুমটায় গেছিলাম, দেন ওকে 4-5 জন মিলে ধরে কোনো রকমে টানতে নিয়ে বাথরুমে নিয়ে গেছিলো। আমি টোটালটা স্বপ্নে দেখতে পাচ্ছি, এটা নিয়ে বাথরুমে নিয়ে যায়, বাথরুমে নিয়ে গিয়ে ওই শিকলটা দিয়ে ওর গলা দিয়ে টান মারে। তো কোনো রকমে ও দাপড়াচ্ছিল বাঁচার জন্য, যেভাবে বাঁচে। এবার লাস্ট ও 3টে লাথি মেরেছিল দেওয়ালে, যেই লাথি আমার মায়ের হাতে এসে পড়েছিল।
ঘড়িতে দেখছি অলরেডি 3:35, আর ওই ঘটনা ঘটছে। ঠিক ওইভাবে 3টে লাথি মারলো, ওখানেই মারা গেল। স্পষ্ট আমি চোখের দেখা দেখছি কিন্তু যে ওখানেই মারা গেল। দেন এবার আমি তোমাকে গল্পের ফার্স্টেই একটা কথা বলেছিলাম যে পাখার সামনে একটা রক্তের ছাপ আমি দেখতে পেয়েছিলাম। যে ওটা বলেছিলাম রক্তের ছাপ না, বাট ওটা রক্তই ছিল, সেটা পরে আমি আরও বেশি বুঝেছি। ওকে টেনে নিয়ে এসে যাতে সুসাইড এটা বোঝানো যায়, তার জন্য ওকে গলায় করে পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ওর বন্ধুরাই ওকে করেছিল, এটা হ্যাং করে দিয়েছে। দিয়ে আসার পরে একজন বলছে ওর মনে হয় খুব সম্ভবত তখনও পালস চলছিল, চেক করছিল যে মরে গেছে কি বেঁচে আছে। পালস চেক করছে যখন, বলছে এখনও বেঁচে আছে। কি করবি, ঝুলিয়ে দিয়েছিস তো। প্রত্যেকটা কথা আজও আমার কানে বাজে। তখন ওরা কী করলো, একটা বিয়ারের বোতল ভাঙলো, ভেঙে ওর গলাটা নলির এখান থেকে দিয়েছিল। সেই রক্ত ছিটাটাই পাখার পাশে গিয়ে পড়েছিল, যেটা আমি দেখেছিলাম ঢুকতেই। সঙ্গে সঙ্গে এটা এখান থেকে এতটা অবধি ওর নলিটা কেটে দেওয়া হলো, রক্তটা ছিটলো। ওই বিয়ারের বোতলে যে কাটার সঙ্গে সঙ্গেই তো রক্ত বেরিয়ে যাচ্ছে, ওই ফাঁকা বোতলটার মধ্যে কিছু রক্ত পড়ে গেছিলো ওর কাটার সাথে সাথে। ওই বিছানার তলায় যে রক্তটা বললাম, ওরা তো সব বিছানা তুলে দিয়েছিল যাতে কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট কিচ্ছু না থাকে। ওই বোতলটা ওই জায়গাটাতে রেখেছিল, আর ওই বোতলের মধ্যে যেটুকু রক্ত পড়েছিল ওটা গড়িয়ে যেটুকু জায়গা স্প্রেড করেছিল, ঠিক ওই রক্তটাই আমি দেখেছিলাম ওই বেডের তলায়। কারণ আমি পুরো ওই জায়গাটা যেভাবে আমি দেখেছি রক্তটা, সেম পজিশনে সেম জিনিসে আমি খাটের তলাতেও ওটাই দেখেছি। তারপরে দেখলাম ওই হোটেলের যে ম্যানেজার, তার মুখ কিন্তু আমার স্পষ্ট বেশি এসেছিল, কারণ আমি তাকে তো দেখেছি সামনাসামনি। সে কি করলেন, টাকা খেলো, টাকা খাইয়ে দিল ওরা। খাইয়ে দেওয়ার পরে ওর বডিটাকে নিয়ে গিয়ে পিছনে যে কৃষ্ণচূড়া গাছটা বললাম, ওই কৃষ্ণচূড়া গাছ তার পাশে মাটি খুঁড়ে ওকে পুঁতে দিয়েছিল। এটা আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি যে ওকে পুঁতছে ওই জায়গাটাতে, কৃষ্ণচূড়া গাছটার ঠিক পাশে। নারকেল গাছ আর কৃষ্ণচূড়া গাছের মাঝখানে যেটুকু জায়গা ছিল ওই জায়গাটায় ওকে পুঁতে দিচ্ছে, আর সেটা পুরোটাই আমার স্পষ্ট। এই টোটাল স্বপ্নটা আমার একদিন আসেনি, 1 বছর এসেছে রিপিটেডলি প্রত্যেক থার্সডে। আর প্রত্যেক থার্সডেতে আমার ধুম জ্বর আসতো রাত্রে শুলে। ধুম জ্বর মানে 102-3-এর ওপর আমার জ্বর ছাড়িয়ে যেত, বাট আমার কিন্তু কোনো সেন্স থাকতো না। আমি টোটাল এন্টায়ার ওই 2-2.5 ঘন্টা স্বপ্নের মধ্যেই থাকতাম, যেটা আমার আস্তে 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 হ্যাবিট হয়ে গেল। আমি জানতাম বৃহস্পতিবার আসছে, আমি এই স্বপ্নটা দেখবই, এটা আমার সামনে আসবেই। এটা পুরো 1টা বছর হয়, 1টা বছর। 9th May 2014 এটা হয়েছে। 9th May 2015-এর পর থেকে আমার আর এই নাইটমেয়ার আসে না, কোনো দিনও না। কিন্তু এই 1 বছরের মধ্যে যে কটা বৃহস্পতিবার আছে, প্রত্যেকটা বৃহস্পতিবার আমার এই স্বপ্ন আসতো, যার জন্য একটা টাইমে আমি ঘুমোতে ভয় পেতাম, যে চোখ বন্ধ করলেই আমি ওটা দেখবো, চোখ বন্ধ করলেই আমি এটা দেখবো। এই সাংঘাতিক বিষয়, কারণ এই যে পুরো এন্টায়ার যে তোমাকে স্বপ্নটা দেখানো হয়েছে, আর তুমি যে প্রত্যেকটা ঘটনার সাথে, তোমাদের সাথে যা ঘটেছিল তার সাথে প্রত্যেকটা ঘটনাকে তুমি যে কানেক্ট করলে, কি হয় যখন কোনো জায়গায় এই ধরনের ক্রাইম হয়, আর এই ক্রাইমের কারণে যদি কারোর মৃত্যু ঘটে, আর সেই জায়গাটা যদি প্যারানর্মালি এফেক্টেড হয়ে যায়, সেখানে একটা ঘটনা ঘটে পার্টিকুলার ডে, পার্টিকুলার সেই সেম ডেতে, সেম টাইমগুলোতে, এটাকে বলা হয় রেসিডুয়াল হন্টিংস। ঠিক আছে, প্যারানর্মাল সায়েন্সের ভাষায় এটাকে রেসিডুয়াল হন্টিংস বলে। মানে কোনো জায়গায় যদি কোনো মানুষ আত্মহত্যা করে, আর সেই জায়গাটা যদি হন্টেড হয়ে যায়, বা সেই জায়গায় যদি তার এনার্জি স্টাক হয়ে যায়, তাহলে কিন্তু যেই দিন যেই সময় সে যেই পদ্ধতিতে আত্মহত্যা করেছে, সেখানে কিন্তু তাকে আবার সেরমভাবেই দেখা যাবে, যদি তার মানে যে দেখছে তার সেই সেন্স থাকে, বা তার যদি 6th সেন্স অ্যাক্টিভেটেড থাকে। মানে আমি প্রথম শুনছিলাম, ঠিক আছে,
মানে প্রথম থেকে ঘটনাটা একরকমভাবে যাচ্ছিল, বাট যেদিন থেকে তোমার স্বপ্নটা দেখা শুরু হলো আমার সব থিওরিগুলো গুলিয়ে গেল। তুমি এর পরেরটা শুনলে আরও তোমার থিওরি গুলাবে, কারণ এরপরে আমি যখন এই ইনসিডেন্টটা আমার বাড়িতে বলেছি, হুম মানে বাড়ির লোককে অ্যাজ ইউজুয়ালি বলি, হুম তারা বিশ্বাসই করেনি, বলছে সবটা বানানো, সবটা গুজব। তো এর পরেরটা শুনলে তোমার আরও বেশি জায়গাটা লাগবে। কেন? আমরা ক্যামেরায় ছবি তুলেছি। আমি বারবার এই কথাটা কেন মেনশন করছিলাম, কারণ ছবিটা আমরা রিল ওয়াশ, আগেকার দিনে যেমন রিল ওয়াশ করতে হয়, রিল ওয়াশই করতে দিয়েছিলাম। সেই রিল ওয়াশের রিল পরে ক্যামেরা ছিল রিল ক্যামেরা, হ্যাঁ রিল ক্যামেরা ছিল, যেটা রিল ওয়াশ করতে দিয়েছিলাম। রিল ওয়াশ করতে দেওয়াতে যখন রিল ওয়াশ করে ফটো প্রিন্ট হয়ে আমাদের কাছে আসে, তখন সবাই আমার কথাটা বিশ্বাস করেছিল, তাও সেটা 6 মাস পরে গিয়ে। আচ্ছা কারণ আমরা সঙ্গে সঙ্গে কেউ রিল ওয়াশ করিনি, কারণ আমরা ওই ট্রমাটার মধ্যে থেকে আমার বেরোতে প্রচণ্ড টাইম লেগে গেছিলো। তো রিল ওয়াশটা যখন করে আমাদের একটাও ছবি ছিল না, একটাও না, ছিলই না। না। সেখানে ছবি ছিল একটা বাচ্চা ছেলে, সেম সাদা হাফ শার্ট পরা, সেম বলছো? চশমা, সেমভাবে বার্থডে সেলিব্রেট হচ্ছে, সেম বন্ধু বান্ধব মা বাবা নিয়ে একটা বাচ্চা আছে ছেলে, এখন? সব পুড়িয়ে দেওয়া হয়েছিল আমার মেজরের। কারণ কেউ তো বিশ্বাস করছিল না জিনিসটা, যে এটা হতেই পারে না। এবার যখন রিল ওয়াশ করে আসে, আমরা যখন গেলাম যে দেখো তো তোমাদের কোনো কারণে ভুল হয়েছে কি না, তখন ওরা বলছে কোনোভাবেই ভুল হতে পারে না, কারণ আমাদের রিল ওয়াশের কোনো ক্যামেরা এখন আমাদের কাছে আসেই না। কারণ এখনকার দিনে তো আরও বেশি আপগ্রেডেড কিছু বেরিয়ে গেছে। তোমাদের এটা আমার বাবার অনেক পুরনো ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটা এখন অবধি আমাদের যাচ্ছে। সেই রিল ওয়াশ যখন করতে যায় তখন বলছে এরকম ছবি এসছে, সেমভাবে সেম ওয়েতে একটা বাচ্চা ছেলে, সেম চশমা, সেম শার্ট, সেমভাবে বার্থডে সেলিব্রেট করছে। সমস্ত বার্থডে সেলিব্রেশনের ফটো আমাদের হাতে আসে। তখন যখন ওটা সবার সামনে আসলো, দেন সবাই বুঝতে পারলো যে না, স্পষ্ট এসেছিল ছবিগুলো। স্পষ্ট একটা বাচ্চা ছেলে, চশমা পরা বাচ্চা ছেলে, বড় না, একটা বাচ্চা ছেলে সাদা হাফ শার্ট পরা, সেম মানে গ্লাস পরে আছে, সেম জিনিস, সেম, কিচ্ছু আলাদা ছিল না। বন্ধু বান্ধব নিয়ে বার্থডে সেলিব্রেট করছে, বার্থডেতে কেক কাটছে, জুস খাচ্ছে, এইসবের একটা রিল ওয়াশ হয়ে আমাদের কাছে ছবি আসে, যেটা কালী পুজোর দিনকে আমার মেজো একটু পুড়িয়ে দিয়েছিল। আমাদের কিন্তু কোনো ছবি ছিল না, যার জন্য আমরা যে দীঘায় গেছিলাম আমাদের কোনো ছবি নেই, কোনো ছবি নেই। আমরা যে ওই টাইমটা ওখানে কাটিয়ে এসেছি সেটা হয়তো এখন তো ট্রেনের টিকিটও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কোনো প্রুফ নেই, কোনো প্রুফই নেই, একটা ছবিও আমরা তুলতে পারিনি। আমরা আমাদের ঘর থেকে অনেকগুলো ছবি তুলেছিলাম, যেহেতু অনেকটা টপে ছিলাম, ছাদ থেকে কিচ্ছু ছিল না। এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য ডে, এই ইনসিডেন্টটা হওয়ার পর সবাই আমার কথাটা বুঝতে পেরেছে আর বিশ্বাস করছে। এই পুরো ইনসিডেন্টটা আজ তো 12 বছর কেটে গেছে, ছেড়েই দাও, কন্টিনিউয়াসলি এখনও টিল দ্য টাইম আজও আমাকে এখনও হন্ট করে। এখনও বললে আমি যতক্ষণ তোমার সাথে যে কটা টাইম কথা বলছি আমার কন্টিনিউয়াসলি গুজবাম্প হচ্ছে। এটা একটা সাংঘাতিক ঘটনা ছিল। সব ঠিক থেকে আছে, বড় ঘটনা, আমি এক্সপেক্ট করিনি ঘটনাটা এরকমভাবে শেষ হবে। আমি এক্সপেক্ট করিনি যে ঘটনার পরবর্তী লেয়ারে এই সমস্ত জিনিস রয়েছে। কারণ তুমি যখন আমার অডিওটা পাঠিয়েছিলে, এটা 25 মিনিটের অডিও ছিল। ঠিক আছে, আমি সেই কারণে তোমাকে বলেছিলাম প্রত্যেকটা জিনিস খুব ভেঙে ভেঙে কিন্তু বলতে হবে পডকাস্টে। বাট যেটা আমি জানলাম, মানে সত্যি ও কী জানাতে চেয়েছিল, কারণ আমার খুব জানতে ইচ্ছা করছে যে ওকে কেন মারা হলো। এক্স্যাক্টলি, এটা আমারও ইচ্ছে ছিল, কিন্তু ও বারবার এটা আমাকে দেখিয়েছিল একটা বছর ধরে। ইভেন আমি স্বপ্নের মধ্যে বারবার কিন্তু এই কথাটা বলতাম যে আমি কি করতে পারি, আমি কি করবো, এটা আমার মায়ের থেকে শোনা, কি করতে পারি, আমি কি করব, আমি তো কিছু করতে পারবো না, আমি তো কিছু করতে পারছি না। ইভেন আমি মাকে এই কথাটা বলেও আস্থা দিতাম। বৃহস্পতিবারে আমার মা ভয় পেত যে বৃহস্পতিবার আসছে, এই আবার মেয়ের এরকম হবে। আমি বলছি না মা, কিছু করবে না ও আমাকে, ও আমাকে কিছু বলতে চাইছে কিন্তু আমি বুঝতে পারছি না, আমার তো কিছু করণীয় ছিল না, কিন্তু ও আমাকে অনেক কিছু ইঙ্গিত দিতে চেয়েছিল। হতে পারে কোনো কারণে কেউ জানতেই পারেনি ও কোথাও আছে। 7টা বছর যে হোটেলটা বন্ধ ছিল, আমার বিশ্বাস যে প্রত্যেক বছর 9th মেতে ওই হোটেলে ওই ঘটনাটা ঘটে, ঘটবেই, ঘটতে বাধ্য। প্রত্যেকটা বছর। আর আমার এটাও বিশ্বাস যে
তোমরা যেমন 9th মেতে গেছিলে, ওরাও হয়তো 9th মেতেই গেছিল। হ্যাঁ 9th মেতেই গেছিল। তা না হলে এই ঘটনাটা ঘটা পসিবল নয়। হ্যাঁ 9th মেতেই কারণ গেছিল। যদি তোমার সাথে তার পরবর্তী 1 বছর টানা বৃহস্পতিবারগুলোতে এই ঘটনা ঘটে থাকে এবং তার পরবর্তী 9th মেতে জিনিসটা আর ঘটেনি, মানে 9th মের পর আর ঘটেনি, আর যদি তোমার মানে ওর যা যা ঘটেছিল, তুমি যেটা বললে যে ওর পায়ের দাপানির যে ফিলটা তোমার মা পেয়েছিল এবং ওপর থেকে নিচে আপ ডাউন করা, ওপরের গাছে হাত দিয়ে স্মোক করা, সব বন্ধুরা ওপরে যাওয়া, প্রত্যেকটা ঘটনা তোমাদের সাথে ঘটানো হচ্ছিল, ঠিক আছে? প্রত্যেকটা ঘটনাতে তোমরা প্রত্যক্ষ করছিলে, আর সেম ঘটনাটাই ওর সাথেও ঘটেছিল, সেম জিনিস, সেম। যিনি ছিলেন। আই থিঙ্ক ওর এই জিনিসটা জানা ছিল না। আর সত্যি কথা বলতে এই ঘটনাটা যখন আমার সাথে ঘটছে আমি দেখছি, আমার পার্সোনালি খুব ইচ্ছে ছিল এটা আমি সকলের মাঝখানে তুলে ধরবো, এই ইনসিডেন্টটা আমি অনেক মানুষের কাছে পৌঁছাবো। কারণ ও হয়তো আমার মারফত কিছু পৌঁছাতে চেয়েছিল যেটা আমি ওই টাইমে পারিনি, কারণ ওই টাইমে আমি একদমই ছোট। হয়তো কিছু জানাতে চাইছিল, হয়তো কোনো কারণে ওর কোনো ফ্যামিলি মেম্বার্স জানে না ও কোথায়, বা হয়তো লাপাতা বলা হয়েছে, বা হয়তো বলা কিছু তো হয়েছে। নয়তো ওর যদি ফ্যামিলি মেম্বার্স, আমি যতদূর জানি ফ্যামিলি মেম্বার্স যদি জানতো যে ওর কি হয়েছে বা কি না, না, যদি তাহলে তো ফ্যামিলি মেম্বার্স না জানে তাহলে কেস চলবে কি করে? কেস চলতো। এবার হয়তো বলেছে যে ভেসে গেছে বা কোনো কারণে কিছু তো একটা ঘটনা ছিল, নয়তো এই জিনিসটা যদি আমার মতে যদি ওর কাজ হয়ে যায়, মানে যেটা আমরা শ্রাদ্ধ শান্তি বলি বা বাৎসরিক কাজ বলি, তো সেইটা তো নিশ্চয়ই হয়েছে ওর বাড়িতে। তো সেটা হয়ে যাওয়ার পরেও 7 বছর পরেও ও আমাকে আরও 1 বছর, মানে টোটাল 8 বছর ধরে কাজ এই যে- হলেও এখানে ওর মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই। এইটা হচ্ছে যে মুক্তিটা হয়তো ও এখনো অবধি ওখান থেকে পেয়ে উঠতে পারেনি, কারণ ওর তো বডি কোনো রকম ভাবে পোড়ানো হয়নি। বডি পোড়ানো হয়নি, আর তার থেকে বড় কথা আমি জানি না, দেখো তুমি তো স্বপ্নে দেখেছো, হ্যাঁ স্বপ্ন আমরা কিভাবে দেখি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যদি কোনো ঘটনার মধ্যে ট্র্যাপ হয়ে থাকে, আমাদের সাবকনশিয়াস মাইন্ড যদি কোনো ঘটনা নিয়ে বারবার ভাবতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা স্বপ্নে দেখতে পারি। তাই শুধুমাত্র একটা স্বপ্নের ওপর বিচার করে আমরা একটা ঘটনাকে ট্যাগ দিয়ে দিতে পারি না। আমি মানে ঘটনার বেসিসে হয়তো তোমার স্বপ্নটাকে যদি প্রাধান্য দিও, বাট তোমার স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন বা একদম। লতে নেই। তো এটা যদি আমি সত্যি ধরেও নিই, বাট তার পরিপ্রেক্ষিতেও দাবি করার কোনো জায়গা নেই। 7টা বছর কেস চলেছে, 7টা বছর হয়তো ইনভেস্টিগেশনও চলেছে। মানে এই যে টাকা খাওয়ার যে ব্যাপারটা বললে, ঠিক আছে, আমি এই কারণেই তোমাকে বলেছিলাম যে যেহেতু একটা ক্রাইম রিলেটেড কেস, তো সেই কারণে হোটেলের নাম তুমি বলো না, ঠিক আছে? কারণ এক্ষেত্রে কি বলো তো, তোমার দিকে আমার দিকেও প্রবলেম আসতে পারে। হ্যাঁ একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি যা হিন্ট দিয়েছো তাতে সাধারণ মানুষের যদি বোঝার থাকে তারা বুঝে যাবে, একদম। ঠিক আছে? মানে এর বাইরে গিয়ে আর হিন্ট আর দেওয়ার কিছু কোনো প্রশ্ন বোঝানোর নেই। নেই। বাট আমার সত্যি খুব খারাপ লাগছে যদি ঘটনাটা সত্যিই ঘটে থাকে। আমি তোমার স্বপ্নটা স্বপ্নই ধরে নিলাম, হ্যাঁ ঠিক আছে? আমি বলছিও না যে তোমার স্বপ্নটাই হ্যাঁ, সত্যি স্বপ্ন আর বাস্তব ওটাই একমাত্র বলবেও না। ভার্ডিক্ট। বাট যদি স্বপ্নে যেটা দেখেছো সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওখানে প্রত্যেক বছর ওই নির্দিষ্ট দিন এবং হ্যাঁ নির্দিষ্ট কিছু তো টাইমে হবেই। রেসিডুয়াল হন্টিংস এরমভাবেই ঘটবে। আগামী সময়তেও যারা যাবে তারাও হয়তো ফিল করবে। তো হয়তো এরকমও প্রচুর মানুষ আছেন যারা হয়তো ওই ফিল পার্টিকুলার করেছে, ডেটে ফিল হয়েও করেছেন, গেছে। তারা হয়তো আজকের এই ঘটনাটা যদি দেখে বা শোনে, তারাও হয়তো রিলেট করতে পারবেন। মানে মারাত্মক একটা অভিজ্ঞতা। মানে আমার যদি এরকম অভিজ্ঞতা হয় কোথাও গিয়ে, আমি হয়তো নেক্সট টাইম আর সেই জায়গায় পাই রাখবো না। আমি হতে পারে আমি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে কাজ করছি, সব কিছুই করছি, বাট কোনো একটা এনার্জি যদি তোমার সাথে ল্যাচ করে চলে আসে, সেক্ষেত্রে অনেক কিছু দিক থেকে তোমার অনেক খারাপ হতে পারে। তোমার পারিপার্শ্বিক যে মানুষজনগুলো রয়েছে তাদেরও খারাপ হতে পারে। মানে আমি না সিরিয়াসলি বলছি, ঘটনাটা তো প্রথম থেকে আমি শুনছিলামই, কিন্তু তার লাস্টের আধ ঘন্টায় আমি যা শুনলাম, মানে শেষ কিছু মিনিটে আমি যা শুনলাম, এটা আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আমার নিজেরই গায়ে কাঁটা দিচ্ছিল। তোমার সাথে তো ঘটেছে, তো স্বাভাবিক। একটা বছর, হুম। একটা বছর ধরে সেম জিনিস সেমভাবে হয়েছে, যেটা অনেকেই উড়িয়ে দিয়েছিল স্বপ্ন। বাট এইভাবে স্বপ্ন হতে পারে না, কারণ স্বপ্ন আমরা নর্মালি সবাই দেখে থাকি। আরও সব থেকে আশ্চর্যকর বিষয় তোমার ছবিগুলো নিয়ে হ্যাঁ যেটা বললে। ওটাই সব থেকে বড় প্রুফ হিসেবে আমাদের কাছে এসেছিল যে
রিল ওয়াশ করার পর সেম জিনিসই একটা বার্থডে বয়, সাদা হাফ শার্ট, সেম চশমা, সেম জিনিস। এটা তো এতটা তো কোইন্সিডেন্ট হতে পারে না। কোইন্সিডেন্স কিছু জায়গায় হতে পারে, সব জায়গায় কি করে পসিবল? এবার ধরো আমরা স্বপ্ন কিভাবে বলি, হয় আমরা কোনো কিছু নিয়ে থিঙ্ক করছি বা ভাবছি বা কিছু হয়ে গেছে বা কিছু নিয়ে আমরা ট্র্যাপড হয়ে রয়েছি, সেটা আলাদা জিনিস। কিন্তু আমি তো না ওই ছেলেটাকে দেখতে পেয়েছি, না আমি কাউকেই দেখতে পেয়েছি, আমি শুধু শুনেছি আর ফিল করতে পেরেছি, কিন্তু দেখতে আমি কাউকেই পাইনি। যারা দেখেছে তারা এগুলো তো কিচ্ছু দেখতে পাইনি, দেখেছি আমি। আর সেটা একবার দুবার ঠিক আছে, টানা 1 বছর। তুমি যখন প্রথমে স্বপ্নের কথা বললে না, আমার মনের মধ্যে একটা প্রশ্ন খুব আসছিল যে মানুষ একটা স্বপ্ন এত কি করে ডিটেলে মনে রাখে, ঠিক আছে? বাট তারপর যখন তুমি বললে 1 বছর ধরে, তো একটা স্বপ্ন যদি মানুষ 52 থেকে 53 বার দেখে, কারণ আমরা জানি বছরে 52টা সপ্তাহ আসে, তো মানুষ যদি একই জিনিস 52-53 বার দেখে, তাহলে সেটা তার ছবির মতন মুখস্থ হয়ে যায়, ছবির মতন তার চোখের সামনে ভেসে ওঠে সব সময়। তো স্বাভাবিক। এই জিনিসটা কিছুই- ভোলার নয়। এই ইনসিডেন্টটা আমি আমার লাইফে তো বলতে পারবো না, আমার লাইফে এটা ভোলার নয়। আমি এটা চেয়েছিলাম, এটা আমার মনের খুব ইচ্ছে ছিল, যেটা আমি আনবো আজ নয়তো কাল। আর সেটা হয়তো আজকে আমার এসেছে, আর সেই সুযোগ তুমি আমাকে করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। না, প্রত্যেকটা মানুষই সুযোগ পায়, ঠিক আছে? এখানে সুযোগ করে দেওয়ার কিছুই না। দেখো, এই প্ল্যাটফর্মটাই তাদের জন্য যাদের জীবনে কিছু না কিছু অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে। তো তারা যদি চায় যে তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আরও প্রচুর মানুষের কাছে তাদের ঘটনা, তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, তাহলে অবশ্যই তাদের জন্য এই প্ল্যাটফর্মের দরজা সবসময়ই খোলা আছে। তুমি হয়তো দেখেছো যে আমি জাস্ট তোমার কাছে শুধু একবার ঘটনাটা অডিওতে শুনতে চেয়েছিলাম, একদম। অ্যান্ড তারপরেই তোমাকে আমরা ডেকে নিয়েছি। তো এখানে তো হাতি ঘোড়া কিছু নেই, কারণ আমিও তোমাদের মতোই একজন। হ্যাঁ, অনেকে ভাবে যে, কিছুদিন আগেও যেমন একজন কমেন্ট করেছিল যে দাদা তুমি রিপ্লাই দিলে, আমার খুব অদ্ভুত লেগেছিল, আমি রিপ্লাইটা দেবো না কেন? আমি কে যে আমি রিপ্লাই দেবো না? আমার হাতে সময় আছে, আমি তোমার মেসেজ দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখছো, তোমরা আমাকে পছন্দ করছো, ভালোবাসছো, তো সে জায়গায় আমি কেন রিপ্লাই দেবো না? ঠিক আছে? তো গল্পওয়ালাতে আসার জন্য এমন কিছু কাঠখড় পোড়াতে হয় না। যদি জীবনে কোনো রকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে, একবার যোগাযোগ করলে অবশ্যই গল্পওয়ালাতে এসে গল্পওয়ালার পরিবারের সাথে সেই ঘটনা শেয়ার করা যায়। তো কেমন লাগলো আজকে বলো? খুবই ভালো লেগেছে। ওই যে বললাম, আমার খুব ইচ্ছে ছিলই আসার এখানে, তার থেকেও বেশি একটা এক্সাইটমেন্ট ছিল আমি এই ইনসিডেন্টটাকে, এটা অ্যাকচুয়ালি আমি আমার লাইফে গল্প খুব কম বলি, যে গল্পটা একটা আলাদা জিনিস, এটা আমার লাইফের সাথে ঘটেছে। এটা আমার একটা লাইফের বিশাল বড় একটা ইনসিডেন্ট, যেটা আমি চেয়েছিলাম অনেক বছর ধরে, এটা আমি একবার হলেও ক্যামেরার সামনে আনবো যেভাবেই হোক। আর সেই সুযোগটা আজকে আমি পেয়েছি, তো অবভিয়াসলি আমি ভীষণ এক্সাইটেড। এখন এক্সাইটেড এটা কবে সবার কাছে যাবে নিশ্চয়ই এইটার খুব জন্য। তাড়াতাড়ি আসবে। আর আমারও ভীষণ ভালো লাগলো অনেক দিন পর, মানে এরকম একটা ট্যুরিস্ট স্পটের ঘটনা। আমার চ্যানেলে দীঘারই একটা হোটেলের ঘটনা এর আগেও এসেছিল, তখন গল্প বলাতে পডকাস্ট আসতো না, তখন আমি নিজেই অন্যের ঘটনা পড়ে শোনাতাম। তো দীঘার একটা হোটেলের ঘটনা আমি শুনিয়েছিলাম প্রায় 3 বছর 3.5 বছর আগে। তারপর আমরা কালিম্পংয়ের ঘটনা শেয়ার করেছি, আমরা পাহাড়ের ঘটনা শেয়ার করেছি, বাট আজকে আবার দীঘার ঘটনা শুনলাম। আর দীঘা নিয়ে কোনো ঘটনা হলে সেটা শোনার জন্য এক্সাইটমেন্ট অনেকটা বেড়ে যায়, তার কারণ মানে আমরা যতই বলি না কেন যে না আর দীঘায় যাব না, ঠিক আছে, বাট প্রত্যেক বছর কখনো না কখনো কোনো না কোনো কারণে, যেমন আমি লাস্ট টাইম দীঘায় ঘুরতে গেছিলাম 2024 সালে, ঠিক আছে? তখন আমরা ভেবেছিলাম যে ঘোরা তো হলো, আর দীঘায় আসবো না, এবার অন্য কোথাও। 2025-এ হঠাৎ করে একটা বিয়ের বাড়ির ইনভিটেশন পেলাম, সেটাও দীঘার একদম সি বিচের সামনে। একটা হোটেল বুক করে একটা বিয়ের বাড়ি ছিল সেখানে, তো আমার ওখানে গিয়ে আর বিয়ের বাড়ি কী যাবো, আমি দীঘাতেই টাইম স্পেন্ড করছিলাম। কিছুদিন আগে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটাও আবার দীঘা থেকে খুব কাছে, একটা রিলেটিভের বাড়িতে, তো সেখান থেকেও একদিনের জন্য আমি দীঘা ঘুরে এসেছি। তো প্রত্যেক বছরই কোনো না কোনোভাবে আমার দীঘা ভ্রমণ হয়েই দীঘাতে যায়। যাওয়া আসা তো লেগেই ঠিক থাকে, মানে আছে। আমাদের বাঙালির ঘর বলতে পারি আমরা। হ্যাঁ, তো হয়ে যায়, দীঘা ভ্রমণ হয়ে যায় বছরে এক আধবার। আমিও লাস্ট তো টাইম গেছি সেই জন্যই 25 আমি খুব এক্সাইটেড ছিলাম এই ঘটনাটা নিয়ে, কারণ আমি আমার ভাইকেও বলেছিলাম যে আজকে কিন্তু দীঘা রিলেটেড একটা ঘটনা আমরা শুনবো, তো খুব এক্সাইটেড। ভীষণ ভালো লাগলো স্নেহা, সত্যি মানে তুমি এসে এত দূর থেকে এসেছো, এসে এত বছর আগেকার এক্সপিরিয়েন্স এত সুন্দর গুছিয়ে সবার সামনে তুলে ধরলে, আমার নিজেরও খুব ভালো লাগলো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আসবে তোমার এপিসোড। টেক কেয়ার, বাই। আজকের ভালো থেকো, এপিসোড, এইভাবেই তোমার গল্পওয়ালার পরিবার আরো আরো অনেক উন্নতি করুক। থ্যাংক ইউ সো আমরা মাচ। আছি সবসময় তোমার পাশে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি।
টেক কেয়ার, বাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স।